তাহলে আমাদের ডিকম্পোজিশন যে ডিকম্পোজিশন রিয়াকশন, একটা কম্পাউন্ড ভেঙে দুটো কম্পাউন্ড বা দুটো এলিমেন্ট তৈরি হবে। এই ডিকম্পোজিশন রিয়াকশনের জন্য একটা জিনিস আমি মনে রাখতে বলেছিলাম, যেটা বইতে লেখাও ছিল, যে ডিকম্পোজিশন রিয়াকশনের জন্য কোনো না কোনো এনার্জি লাগবে। তো আগের দিন আমরা হিট এনার্জি দিয়ে ডিকম্পোজিশন করেছিলাম, আজকে ইলেকট্রিসিটি আর লাইট দিয়ে কিছু ডিকম্পোজিশন দেখবো। তো যেমন ধরো এই যে ওয়াটারকে ইলেকট্রিসিটি দিয়ে ব্রেকডাউন করে, এই যে দেখো হাইড্রোজেন আর অক্সিজেন, একটা জিনিস ভেঙে দুটো জিনিস হলেই ওটা ডিকম্পোজিশন, ভাববা ইজি জিনিস কোনটা কি। এবার ওয়াটারের ডিকম্পোজিশনের প্রসেস হচ্ছে এই যে এটা। এই প্রসেসে ওয়াটারের ডিকম্পোজিশন করা হয়, প্রসেসটার নাম হচ্ছে ইলেকট্রোলাইসিস। ইলেকট্রিসিটি দিয়ে ওয়াটারকে ব্রেকডাউন করা হয়। এইবার এমনি এটা ব্যালেন্সিং বুঝতে পারবা তো। H2O যদি ভাঙে, হাইড্রোজেন আর অক্সিজেন ব্যালেন্স করতে হলে এখানে H2 এর সামনে 2 বসবে, হাইড্রোজেনের সামনে 2 বসবে, আর ওয়াটারের সামনে 2 বসবে, তাহলে দুই দিকে মিল খাচ্ছে। ব্যালেন্সিং কিন্তু আমার ফার্স্ট পার্টে শেখানো হয়ে গেছে কিভাবে ব্যালেন্সিং করতে হয়, ওটা ভিডিওটা তোমরা আর একবার দেখে নিও। এইবার চলে আসো যে ওয়াটারের ডিকম্পোজিশনের এমনি কেমিক্যাল রিয়াকশনটা তো ইজি, কিন্তু অনেক সময় পরীক্ষায় হচ্ছে এই এক্সপেরিমেন্টটা দেয়। আগের যতগুলো কেমিক্যাল রিয়াকশনের এক্সপেরিমেন্ট আমরা করেছি, এক্সপেরিমেন্ট গুলো যতগুলো এক্সপেরিমেন্ট ছিল আর কি, তার মধ্যে এইটা সব থেকে ইম্পর্টেন্ট। এই ছবিটা তুলে কোশ্চেন দেয়, এনসিইআরটি ছবি দেখবা কিন্তু, ছবি কিন্তু এনসিইআরটি থেকেই আসবে। হুম, পড়বা এসচাম থেকে, বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স তিনটারই কথা বলছি, পড়ো যে রেফারেন্স বই থেকে পড়ো। পরীক্ষার সময় ছবি সবসময় এনসিইআরটি থেকেই আসে। এনিওয়ে, তো এইখানে জিনিসটা করেছে কি, যে সেটআপটা আগে বুঝে নাও। একটা জার আছে। এই জারটা হচ্ছে ক্লোজড জার, রাবার কর্ক দিয়ে বন্ধ করা ক্লোজড একটা জার। যে এই রাবার কর্কের মধ্যে দুটো ইলেকট্রোড ঢুকানো আছে, একটা হচ্ছে নেগেটিভলি চার্জড ক্যাথোড, আর একটা হচ্ছে পজিটিভলি চার্জড অ্যানোড। গুলো কার্বন দিয়ে তৈরি, ইলেকট্রোড গুলো কার্বন দিয়ে তৈরি। তো তো এই কার্বন রডটা ব্যাটারির নেগেটিভ নেগেটিভ এন্ডের সাথে কানেক্ট করা, তাই এটা হয়ে গেল ক্যাথোড। আর এই কার্বন রডটা ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে কানেক্ট করা, ওটা হয়ে গেল অ্যানোড। করে তারপরে হচ্ছে এই জারের মধ্যে তোমাকে একটু জল নিতে হবে, আর ওই জলের মধ্যে তোমাকে হচ্ছে একটু অ্যাসিড নিতে হবে। অ্যাসিড কেন নিতে হবে স্যার? মানে বেশি অ্যাসিড নিতে হবে না, অল্প নিতে হবে। অ্যাসিড বা নাও বা লবণ নাও, যে কোনো নাও। কারণ ওয়াটার তো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, আমরা আলটিমেটলি কি করবো, এই ব্যাটারি থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই দিব। কিন্তু ওয়াটার তো আর ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, সেই জন্য একটু অ্যাসিড না হলে লবণ দিয়ে দিতে হয়, তাহলে ওয়াটারটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে। না হলে কিন্তু ওয়াটারের ওয়াটারে ব্রেকডাউন হয়ে হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি হবে না। একটু ওয়াটারটাকে কন্ডাক্টিভ বানাতে হবে, যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট। এবার কি হয়, যে এই ক্যাথোড তোমার হচ্ছে ক্যাথোড যেটা আছে ওইদিকে এরকম একটা ইনভার্টেড টেস্ট টিউব রাখতে হয়। আর আর হচ্ছে অ্যানোড যেটা আছে, অ্যানোড এটা এই দিকেও একটা ইনভার্টেড টেস্ট টিউব রাখতে হয়। শুরুতে কি থাকে, যে এই টেস্ট টিউব গুলো পুরোটাই এই যে জল দিয়ে ভরা থাকে। শুরুতে এটা জল দিয়ে ভরা থাকে। এটা কিছুক্ষণ পরের ছবি দেওয়া আছে। তাহলে এইদিকে দেখবা একটা জিনিস বুঝাবো ভালো করে, একটু কঠিন আছে কিন্তু, হ্যাঁ। এইটা মনে করো জার, আমি আমার মতো করে বুঝাচ্ছি। এইখানে হচ্ছে তোমার ক্যাথোড, এইটা হচ্ছে ক্যাথোড, এই যে দেখবে, এটা ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। এটা ব্যাটারির সাথে কানেক্টেড। এই সিম্বল গুলো ফিজিক্সে তো পড়েইছো, ব্যাটারির ছবি টবি। তো এটা হচ্ছে তোমার ক্যাথোড, মানে হচ্ছে তোমার নেগেটিভলি চার্জড। এটা হচ্ছে অ্যানোড, মানে হচ্ছে পজিটিভলি চার্জড। হয়ে গেল। আর এইদিকে একটা জার বসানো আছে এরকম করে, সরি টেস্ট টিউব বসানো আছে। এইদিকে একটা টেস্ট টিউব বসানো আছে।
এখানে জল আছে, এই ওয়াটার। এবার এই ওয়াটারটা কিন্তু অ্যাসিডিফাইড, কিন্তু অ্যাসিড মেশানো আছে, সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, যাই হোক একটা অ্যাসিড মোট কথা মিশানো আছে। তো ওয়াটার যখন ব্রেকডাউন হয়, H2O যখন ব্রেকডাউন হয়, H2O ব্রেকডাউন হয়ে H+ আর OH মাইনাস, এটা বইতে লেখা নাই। H+ মানে হাইড্রোজেন আয়ন, আর OH মাইনাস মানে হাইড্রক্সিল আয়নে কনভার্ট হয়ে যায়। বুঝতে পারলা? H+ আর OH মাইনাসে কনভার্ট হয়ে যায়। এবার কি হয়, যে মনে করো আমি এখান থেকে এটা H2, এখানে আমি যদি দুটা H2O নিই, যদি দুটা H2O নিই, তাহলে এখানে দেখো তো, হিসাবটা দেখো তো ঠিক হলো কিনা। এখানে হাইড্রোজেন কটা বলো তো? হাইড্রোজেন কটা? চারটা, তাই না? আর অক্সিজেন কটা বলো তো? অক্সিজেন কিন্তু এই যে সামনে দুই আছে বলে অক্সিজেন দুটা। এবার যখন ওটা ব্রেকডাউন হচ্ছে, দেখো তো, তিনটা হাইড্রোজেন আর এইখানে একটা হাইড্রোজেন, সরি, 3 2 5 হয়ে গেল না? তাহলে এটা আপাতত দুই বাদ দিয়েই করি, টু ছাড়াই করি। H+ OH মাইনাস, আমাকে তাহলে আর একটা H2O নিতে হবে। তখন অন্য আর একটা H2O, ওটাও ব্রেকডাউন হয়ে H+ OH মাইনাস এরকম হয়ে যায়। এবার এই যে হাইড্রোজেন আয়নগুলো, এই যে হাইড্রোজেন আয়নগুলো H+ H+ হাইড্রোজেন আয়ন, এবার একটা অ্যাটম, একটা অ্যাটম, এটা মনে করো নিউক্লিয়াস, আমরা ক্লাস 9-এ পড়েছি। এর মধ্যে, এটা মনে করো একটা অ্যাটম, যার মধ্যে মনে করো দুটা প্রোটন আছে, দুটা নিউট্রন আছে, আর মনে করো দুটা ইলেকট্রন আছে। তাহলে দুটা প্রোটন মানে +2, দুটা ইলেকট্রন মানে -2, তাহলে ওভারঅল চার্জ কত? 0। কিন্তু যদি ও একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে হয়ে গেল দুটা প্রোটন কিন্তু একটা ইলেকট্রন, হ্যাঁ কি না? তাহলে চার্জ কত হয়ে গেল? +1। তাহলে হাইড্রোজেনটা পজিটিভলি চার্জ কেন? কারণ ওই ইলেকট্রন ছেড়ে দিল না ইলেকট্রন নিয়ে নিল বলতো? ওই ইলেকট্রন ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার জন্য ওটা হাইড্রোজেনটা পজিটিভলি চার্জ হয়ে গেছে। কথাটা বুঝতে পারলা? এবার হয় কি, ক্যাথোড যে নেগেটিভলি চার্জ, এর মধ্যে প্রচুর ইলেকট্রন আছে, এর মধ্যে প্রচুর ইলেকট্রন আছে। হয় কি, যে হাইড্রোজেন আয়নগুলো এখান থেকে ইলেকট্রন নিয়ে নেয়, হাইড্রোজেন আয়নগুলো এখান থেকে ইলেকট্রন নিয়ে নেয়। তাহলে হাইড্রোজেন H+, ওর মধ্যে একটা ইলেকট্রন কম আছে, ও যদি একটা ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে ওটা H হয়ে যাবে। বুঝতে পারলা? একটা ইলেকট্রন কম ছিল, ওটা নিয়ে নিল, তাহলে হাইড্রোজেনটা এখন হাইড্রোজেন অ্যাটম হয়ে গেল। এই হাইড্রোজেনটাও H+, এই ক্যাথোডের এই সাইড থেকে, ক্যাথোড যে নেগেটিভ চার্জ, যার মধ্যে প্রচুর ইলেকট্রন আছে, ওর থেকে ইলেকট্রন যদি নিয়ে নেয়, তাহলে ওটাও একটা হাইড্রোজেন অ্যাটম হয়ে গেল। এবার হাইড্রোজেন অ্যাটম কখনো একা একা থাকতে পারে না, দুটো হাইড্রোজেন অ্যাটম একসাথে হয়ে H2 গ্যাস হয়ে গেল, হাইড্রোজেন গ্যাস। ওই হাইড্রোজেন গ্যাসের বাবলটা, তাহলে কোথার থেকে নিল হাইড্রোজেন অ্যাটম গুলো, কোথার থেকে ইলেকট্রন নিল? ক্যাথোড থেকে, সেই জন্য হাইড্রোজেন গ্যাসটা ক্যাথোডের সাইডে তৈরি হবে। হাইড্রোজেনের বাবল গুলো এইভাবে বেরোতে থাকবে, হাইড্রোজেনের বাবল গুলো। শুরুতে গোটাটাই জলে ভর্তি ছিল, কিন্তু ওয়াটার ব্রেকডাউন যত হতে থাকবে, ওপর থেকে, ওপর থেকে এরকম করে একটু ফাঁকা হতে থাকবে, ওপর থেকে এরকম করে একটু ফাঁকা হতে থাকবে। আর এইখানে গ্যাসগুলো, হাইড্রোজেনের গ্যাসগুলো এখানে জমা হতে থাকবে, একটু একটু করে কমতে থাকবে, আর উপরে হাইড্রোজেন গ্যাস জমা হতে থাকবে। কথাটা বুঝতে পারলে না বলো? আরে না, বুঝতে পারলে জিনিসটা কিন্তু হবে না। হাইড্রোজেন, নর্মালি তো হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন একটা নিউট্রন আর একটা ইলেকট্রন থাকে হাইড্রোজেনের মধ্যে। আমি দুটা প্রোটন দুটা নিউট্রন আর দুটা ইলেকট্রন দিয়ে বুঝলাম, বুঝলা? এই যে কোয়েশ্চেন গুলো শুনছো না, তাহলে বাদ দিও। আর কিন্তু যখন ইলেকট্রিসিটি দেওয়া হয়,
ওয়াটারের মধ্যে যখন ইলেকট্রিসিটি দেওয়া হয়, এই যে হাইড্রোজেনের ওয়াটারের মধ্যে যে হাইড্রোজেন আছে ও ইলেকট্রন ছেড়ে দেয়। এবার ইলেকট্রন ছেড়ে দিলে ও পজিটিভলি চার্জ হয়ে যায়, তাই না? ইলেকট্রন কমে গেল মানে প্রোটন বেড়ে গেল, প্রোটন তো পজিটিভলি চার্জ, তাই হাইড্রোজেনটা পজিটিভলি চার্জ হয়ে যায়। কিন্তু যখনই ক্যাথোডের কাছে হাইড্রোজেন অ্যাটম গুলো যখনই আসে, ক্যাথোড নেগেটিভলি চার্জ কেন? কোন সাব অ্যাটমিক পার্টিকেলের চার্জ নেগেটিভ, প্রোটন, ইলেকট্রন না নিউট্রন? ইলেকট্রন। সেই জন্য ক্যাথোড কেন নেগেটিভলি চার্জ? কারণ ওর মধ্যে প্রচুর ইলেকট্রন আছে, নেগেটিভলি চার্জ ইলেকট্রন আছে। তো এই হাইড্রোজেন অ্যাটম গুলো ইলেকট্রন নিয়ে নেয় ক্যাথোডের থেকে, নিয়ে হাইড্রোজেন আয়ন থেকে হাইড্রোজেন অ্যাটম হয়ে যায়, হাইড্রোজেন আয়ন থেকে হাইড্রোজেন অ্যাটম হয়ে যায়। কিন্তু হাইড্রোজেন অ্যাটম তো আর একা একা থাকতে পারে না, হাইড্রোজেন ডাই অ্যাটমিক, ক্লাস 9-এ পড়েছিলাম। সেজন্য দুটো হাইড্রোজেন অ্যাটম একসাথে হয়ে হাইড্রোজেন গ্যাস হয়ে যায়। আর তাহলে কোথা থেকে নিল হাইড্রোজেন অ্যাটম গুলো ইলেকট্রন, কোন সাইড থেকে নিল? সেই জন্য ক্যাথোডের সাইড থেকে নিল, তাই হাইড্রোজেন গ্যাসটা ক্যাথোডের সাইডে তৈরি হবে। বোঝা গেল জিনিসটা? অন দি আদার হ্যান্ড, এই যে OH মাইনাস, এখানে কি হয়? OH মাইনাসটার ক্ষেত্রে কি হবে? এই OH মাইনাস আর এই OH মাইনাস গুলো, OH, আমি এখানে করছি মন দিয়ে দেখবা, OH মাইনাস, OH মাইনাস, মাইনাস মানে কি? ওর মধ্যে কোন সাব অ্যাটমিক পার্টিকেল বেশি আছে? ইলেকট্রন বেশি আছে। এবার এটা হচ্ছে অ্যানোড। অ্যানোড কেন পজিটিভলি চার্জড? কারণ ওর মধ্যে ইলেকট্রন কম আছে। তো কি হয় যে OH মাইনাস গুলো এই অ্যানোডকে ইলেকট্রন দিয়ে দেয়, এই দিক থেকে হাইড্রোজেন আয়ন ইলেকট্রন নেয়, কিন্তু OH মাইনাস কি করে? ইলেকট্রন দিয়ে দেয়। তাহলে OH মাইনাস যদি একটা করে ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে OH আর OH হয়ে গেল। এই OH প্লাস OH একসাথে হয়ে H2O2 হয়ে যায়। আর ইভেনচুয়ালি এই H2O2 টাও ইভেনচুয়ালি ইলেকট্রিসিটির জন্য ব্রেকডাউন হয়ে H2 আর O2 হয়ে যায়। H2টা এই দিকে তৈরি হবে, আর O2টা এই দিকে তৈরি হবে, অ্যানোডের দিকে তৈরি হবে। কথাটা বুঝতে পারলা জিনিসটা? বুঝলা না? OH আছে। এবার দেখো অক্সিজেন, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত বলো? 8। তাহলে কে শেলে কটা, এল শেলে কটা? কে শেলে 2, এল শেলে 6। এবার লাস্ট শেলে 6টা ইলেকট্রন, পাঁচটা, 6টা, 7টা ইলেকট্রন থাকলে ও 8টা বানানোর জন্য ইলেকট্রন ছেড়ে দিবে না নিয়ে নিবে? নিবে। তাহলে ও যদি ইলেকট্রন নেয়, ইলেকট্রন যদি নেয়, তাহলে ও অক্সিজেন কিরকম চার্জ হয়ে যাবে? নেগেটিভলি চার্জ। আর আর অ্যানোডটা হচ্ছে পজিটিভলি চার্জ। তো সেই জন্য অক্সিজেন সবসময়, যেহেতু অক্সিজেন নিজে নেগেটিভলি চার্জ, তাই ও পজিটিভ ইলেকট্রনের দিকে তৈরি হবে অক্সিজেন। আর হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত বলো? হ্যাঁ, 1। তাহলে হাইড্রোজেনের একটা প্রোটন, একটা নিউট্রন, আর তার বাইরের দিকে একটাই ইলেকট্রন। এবার আমাকে বলো, একটা, দুইটা বা তিনটা ইলেকট্রন থাকলে ইলেকট্রন নেয় না ছাড়ে? ছেড়ে দেয়। সেজন্য হাইড্রোজেন পজিটিভলি চার্জ হয় ইলেকট্রন ছেড়ে দেওয়ার জন্য। সে আর ক্যাথোড কিরকম চার্জ? নেগেটিভলি চার্জ। হাইড্রোজেন পজিটিভলি চার্জ, পজিটিভ নেগেটিভের দিকে যাবে, আর নেগেটিভ পজিটিভের দিকে যাবে। এটাই হলো খেলা, আসল খেলা। বুঝতে পারলা কথাটা? আচ্ছা, এবার যদি এটা একটু বেশি কঠিন লাগে, এটা যদি একটু বেশি কঠিন লাগে, আমি সহজভাবে বুঝাই দিচ্ছি। আমি এখানে অরিজিনালি যেটা হয় সেটা করে বুঝালাম, H2O2, OH, H প্লাস OH মাইনাস, ওই রকম করে বুঝালাম। হ্যাঁ, এটা বুকে নাই, এত কঠিন করে নাই। বইতে তো অল্প মানে সহজ করেই আছে। আমি বইয়েরটা তাহলে বলে দিই সহজ করে, কারণ এটা কেন আমি এত ইম্পর্টেন্স দিচ্ছি, কারণ এটা পরীক্ষায় খুব আসে, এই ওয়াটারের ইলেকট্রোলাইসিসটা না খুবই আসে। হুম। এইদিকে হচ্ছে তোমার ক্যাথোড, নেগেটিভলি চার্জ,
ব্যাটারির সাথে কানেক্টেড, এইদিকে হচ্ছে অ্যানোড, একটু বড় করে দিই, এটা হচ্ছে অ্যানোড পজিটিভলি চার্জ। ঠিক আছে, এসব না বকা দিব কিন্তু। আচ্ছা, এবার আমি H2O নিলাম, অ্যাসিডিফাইড H2O, একটু অ্যাসিড মেশানো আছে। এবার আমি যদি সিম্পলি আমি এটাকে ব্রেকডাউন করি, আমি অত ঝামেলাতে যদি না যাই, ইলেকট্রিসিটি দিলে ওয়াটার যখন ব্রেকডাউন হবে, ওয়াটার দুটা আয়নে ব্রেকডাউন হবে, ওয়াটার দুটা আয়নে ব্রেকডাউন হবে, দুটা আয়ন। এবার এক হবে হাইড্রোজেন আয়ন, এক হবে অক্সিজেন আয়ন, শুধু সিম্পল বোঝো। এবার হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার টাম্বার দিয়ে আমি বললাম জিনিসটা, হাইড্রোজেন কোন আয়ন প্রডিউস করে, পজিটিভ না নেগেটিভ? হাইড্রোজেন কোন আয়ন প্রডিউস করে বললাম, পজিটিভ আয়ন, কারণ হাইড্রোজেনের একটা ইলেকট্রন ওটাও ছেড়ে দিবে। আর অক্সিজেন কোন আয়ন প্রডিউস করে, নেগেটিভ, কারণ অক্সিজেন ইলেকট্রন নেয়, লাস্ট হলে 6টা ইলেকট্রন, তাই ওই ইলেকট্রন নিয়ে 8টা বানাবে, তাই অক্সিজেন নেগেটিভলি চার্জড আয়ন বানাবে। এটাকে যদি আমি, এখানে যেহেতু দুটা আছে, আমি এক কাজ করি, এখানে যদি 2 বসাই তাহলে 4টা হাইড্রোজেন আয়ন আর 2টা অক্সিজেন আয়ন। এবার কি হলো দেখো তো, জিনিসটা ঠিক করে বসবো। তারপরে এবার কি হবে, যে এই হাইড্রোজেন আয়ন গুলো কিছুই না, এই যে ক্যাথোড যে নেগেটিভলি চার্জ, এর থেকে ইলেকট্রন নিয়ে নেয়, এর থেকে ইলেকট্রন নেয়। হাইড্রোজেন আয়ন গুলো ক্যাথোড থেকে ইলেকট্রন নেয়, হয়ে হাইড্রোজেন গ্যাস হয়ে এখান থেকে বাবল হয়ে বেরোয়, সিম্পল। বুঝলা? কারণ এর মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে, পজিটিভলি চার্জ মানে কি, ইলেকট্রনের ঘাটতি আছে, ওটা ক্যাথোডের থেকে নিয়ে পূরণ করবে। আর অক্সিজেন নেগেটিভলি চার্জ মানে কি, ওর মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে না ইলেকট্রন বেশি আছে? বেশি আছে। ঘাটতি কোথায় আছে? পজিটিভ যে অ্যানোড, যে ইলেকট্রনের মধ্যে ঘাটতি আছে। তো এ কি করে, ইলেকট্রন একে দিয়ে দেয়, উল্টা ইলেকট্রন দিয়ে দেয়, দিয়ে অক্সিজেনটা অক্সিজেন গ্যাস হয়ে এখান থেকে অক্সিজেনের বাবলটা বেরোয়। বুঝাতে পারলাম? এইটুকুনি তো বুঝতে পারলাম এবার। এইচ প্লাস ও এইচ এর ঝামেলা না হয় বাদ দাও, ওটা ভিডিওতে আছে, ভিডিও থেকে দেখে নিও পরে হবে যদি দরকার হয়। এবার ব্যাপারটা হচ্ছে যে, আমাকে একটা জিনিস বলো, আহ এইখানে বাবল ক্রিয়েট হতে হতে, আমি জিনিসটা এইভাবে বোঝাচ্ছি, মন দিয়ে শুনবা, আমি একটা কোয়েশ্চেন করব। এই যে এখান থেকে হাইড্রোজেনের বাবল বেরোচ্ছে, এখান থেকে অক্সিজেনের বাবল বেরোচ্ছে, ঠিক আছে? এবার কিছুক্ষণ পরে তুমি এটাকে স্টপ করে দিলাম, এই ইলেকট্রিসিটি সাপ্লাইটা বন্ধ করে দিলাম। তা তো ততক্ষণে কিছুটা হাইড্রোজেন অ্যাকুমুলেট হয়েছে এখানে, আর কিছুটা অক্সিজেন অ্যাকুমুলেট হয়েছে এখানে। হাইড্রোজেন হয়েছে এতটা, অক্সিজেন হয়েছে এতটা। হাইড্রোজেন এতটা হয়েছে, এইটুকুনির মধ্যে হাইড্রোজেন গ্যাস আছে, আর অক্সিজেন হয়েছে নিয়ারলি তার হাফ, এইটুকুনির মধ্যে অক্সিজেন আছে। এবার কোয়েশ্চেনটা হচ্ছে যে, তাহলে হাইড্রোজেন যদি মনে করো তোমার 6 গ্রাম তৈরি হয়, অক্সিজেন তৈরি হচ্ছে 3 গ্রাম, হাফ। কোয়েশ্চেনটা হোয়াই? হ্যাঁ, এখানে ওয়াটারের ফর্মুলা কি, H2O। H2O মানে যদি আমি ব্রেকডাউন করি, দুটা হাইড্রোজেন, একটা অক্সিজেন, একটা অক্সিজেন, তাহলে কি অক্সিজেনের থেকে হাইড্রোজেনের অ্যাটমের নাম্বার কি ডবল, অক্সিজেন থেকে হাইড্রোজেন অ্যাটমের নাম্বার ডবল, সেই জন্য হাইড্রোজেনের অ্যামাউন্ট হবে বেশি, ডবল হবে, অক্সিজেনের থেকে ডবল হবে। এই কোশ্চেনটা আসে এক্সামে, প্রচন্ড আসে। Why during the electrolysis of water the amount of hydrogen is double than amount of oxygen? Why? এক্সপ্লেনটা বইতেই আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আগে বলো, ওয়াটারের ইলেকট্রোলাইসিস বুঝতে পারলা কি পারলা না? ইলেকট্রিসিটি দিয়ে ওয়াটারকে, এখানে আর একটা কোয়েশ্চেন আছে যে, in the process of electrolysis of water why acid is added with the water টু মেক দ্য ওয়াটার কন্ডাক্টিভ, ইলেকট্রিসিটি কন্ডাক্টিভ বানানোর জন্য। অ্যাসিড না দিলে কিন্তু, এমনি ওয়াটার কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, অ্যাসিড দিলা তাহলে এবার একটু কন্ডাক্টিভ হলো। ধরো সালফিউরিক অ্যাসিড দিলা H2SO4, H2SO4 দিলে H প্লাস
H প্লাস SO4 মাইনাসে কনভার্ট হয়ে যায়। আয়ন থাকলেই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে, সেই জন্য একটু আয়ন অ্যাড করে দেওয়া হয় যাতে ইলেকট্রিসিটিটা কন্ডাক্ট হয়। এমনি ওয়াটার তো আয়নিক কম্পাউন্ড না, ওয়াটার তো কোভ্যালেন্ট কম্পাউন্ড। কোভ্যালেন্ট কম্পাউন্ড মানে ওর মধ্যে আয়নস থাকে না ওয়াটারের মধ্যে, তাই ওর মধ্যে অ্যাসিড দিলে একটু আয়ন ঢুকে যাবে। বুঝতে পারলা কথাগুলো? এই কোয়েশ্চেনটাও কিন্তু খুব আসে। তাহলে এই যে দেখে নাও, আহ, এই যে প্রথম প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার, এই 3 নম্বরের পাশে স্টার দিয়ে দাও, যে হোয়াই অ্যাসিড ইজ অ্যাডেড উইথ দ্য ওয়াটার। 3 নম্বরটার পাশে পড়ো কিন্তু পুরোটাই, এই এক্সপেরিমেন্টটা আমি আবার করতে বলবো। আগের এক্সপেরিমেন্ট গুলো আমি শুধু বলছি দেখে রাখো, কেস স্টাডির জন্য আসতে পারে, কিন্তু এইটা ইম্পর্টেন্ট। এই ওয়াটারের তোমার ইয়েটা, ইলেকট্রোলাইসিসটা। বুঝতে পারলা? এই যে দেখো, fill the glass, এই যে 3 নম্বরটা, fill the glass 2/3 with water, add a few drops of dilute sulfuric acid বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, যে কোনো অ্যাসিড, টু মেক ওয়াটার এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এই যে এটা হচ্ছে অ্যান্সার, ব্র্যাকেটে যেটা লেখা, why acid is added with the water during electrolysis to make water a good conductor of electricity। তারপরে এগুলো পড়ছো পড়ছো, এগুলো সব পড়লাম। 5 নম্বর 6 নম্বর সবই পড়লাম। এইবার দেখো এখানে 9 নম্বরটার পাশে আবার একটা স্টার দিয়ে দাও। 9 নম্বরটার পাশে স্টার দিয়ে দাও। এই যে দেখো, যে the volume of gas collected on the negative electrode is double to the volume of gas collected on the positive electrode। মানে নেগেটিভ ইলেকট্রোডে, মানে হাই নেগেটিভ ইলেকট্রোডে কি ছিল, ক্যাথোডের দিকে হাইড্রোজেন গ্যাস, আর পজিটিভ ইলেকট্রোডের দিকে কোন গ্যাস তৈরি হচ্ছিল, অক্সিজেন গ্যাস। তো হাইড্রোজেন গ্যাসের ভলিউম অক্সিজেন গ্যাসের ভলিউমের ডবল। সেটার সেটার এক্সপ্লেনেশন দেওয়া আছে, এই যে এই প্যারাগ্রাফটাতে। এই যে সিন্স এখান থেকে এত অব্দি এই প্যারাগ্রাফটাতে এক্সপ্লেনেশন দেওয়া আছে যে কেন ভলিউমটা ডবল, হাইড্রোজেনের ভলিউম কেন অক্সিজেনের ডবল। কারণ এই যে দেখে নাও আরেকবার, H2O, দুটা হাইড্রোজেন ইস টু একটা অক্সিজেন, তাহলে হাইড্রোজেন অ্যাটম আর অক্সিজেন অ্যাটমের রেশিও কত হলো, 2:1, ডবল। সেই জন্য হাইড্রোজেনের অ্যামাউন্ট ডবল হবে, অক্সিজেনের অ্যামাউন্ট তার হাফ হবে। আচ্ছা, এবার আর একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা হচ্ছে যে স্যার, তুমি বললা ক্যাথোডের দিকে হচ্ছে হাইড্রোজেন গ্যাস, তো লেখাই আছে, আর অ্যানোডের দিকে হচ্ছে অক্সিজেন গ্যাস। আমি বুঝবো কি করে, আমি কি করে বুঝবো জিনিসটা, যে এইদিকে হাইড্রোজেন গ্যাস, প্রুফ করবো কি করে এটা হাইড্রোজেন গ্যাস, প্রুফ করবো কি করে ওটা অক্সিজেন গ্যাস? তো এটা প্রুফ করার একটা বুদ্ধি আছে। তুমি যদি এই যে টেস্ট টিউবটা মনে করো এরকম আছে, তো এই যে দেখো টেস্ট টিউবটা এরকম আছে, এখানে একটা সুন্দর করে এরকম একটা স্লাইড ঢুকিয়ে দিয়ে তুমি টেস্ট টিউবটাকে বের করে নিয়ে আসলে, এরকম করে করে দিয়ে এরকম করে উল্টা করে দিলাম, তাহলে উপরের দিকে যে গ্যাসটা আছে, এই যে উপরের দিকে যে গ্যাসটা আছে ওটা এখন এই উপরে চলে আসলো, এই দিকে চলে আসলো। এবার কি করলে, একটা ইনসেন্স স্টিক্স বা ধূপকাঠি, ওটার মধ্যে যে ওই গ্যাসটার মধ্যে যখন ঢুকাবা তখন পপ করে একটা সাউন্ড হবে। যদি পপ সাউন্ড হয় তাহলে হাইড্রোজেন গ্যাস। আর যদি সেম এই টেস্ট টিউবটাতে যদি ওটা করো, যদি ওই ধূপকাঠিটা যদি আরো বেশি করে জ্বলে ওঠে, তাহলে ভাববা ওটা অক্সিজেন গ্যাস, কারণ অক্সিজেন হেল্পস উইথ বার্নিং। বুঝতে পারলাম? তো এটাও একটা কোয়েশ্চেন আছে, মানে কিভাবে বুঝবো কোনটা হাইড্রোজেন গ্যাস কোনটা অক্সিজেন গ্যাস। তোমার 11 নাম্বারটার পাশে একটা স্টার দাও। এই যে হোয়েন এ বার্নিং ক্যান্ডেল, ইনসেন্স স্টিক না দিয়ে এখানে ক্যান্ডেল দিয়েছে, নিয়ার দ্য মাউথ অফ দ্য লেফট টেস্ট টিউব গ্যাস, লেফট সাইড মানে ক্যাথোড যেটা হাইড্রোজেন আছে, তাহলে দেখো লেখা আছে পপিং সাউন্ড। উই নো দ্যাট হাইড্রোজেন গ্যাস বার্নস উইথ এ পপিং সাউন্ড। আর অক্সিজেনের জন্য 12 নাম্বারটার পাশে একটা স্টার দাও, when the burning candle is taken near the mouth of the right side test tube the candle starts burning brightly, তো বেশি করে জ্বলে উঠবে। তাহলে বুঝে যাবো ওটা হচ্ছে অক্সিজেন। কোনো অসুবিধা থাকলে জিজ্ঞাসা করো।
এবার এই আরেকটা ইলেকট্রিসিটি দিয়ে ডিকম্পোজিশন, আরেকটা এক্সাম্পল দেখে নিই। NaCl, সোডিয়াম ক্লোরাইড, লবণ। লবণকে তুমি প্রথমে মেল্ট। তুমি লবণকে হাই টেম্পারেচারে গলাতে হবে। ওই দানা দানা লবণ নিলে হবে না, ওটাকে আগে গলাতে হবে। গলালে তারপরে যদি ইলেকট্রিসিটি দাও, তাহলে সোডিয়াম আলাদা হয়ে যাবে, ক্লোরিন গ্যাস আলাদা হয়ে যাবে। এই যে ডিকম্পোজিশন, একটা জিনিস ভেঙে দুটো জিনিস। বুঝাতে পারলাম? এবার এখানেও একটা কোয়েশ্চেন আসে যে হোয়াই ডিউরিং দ্য ডিকম্পোজিশন অফ NaCl মেল্টেড ইট ইজ মেল্টেড। কোয়েশ্চেনটা হচ্ছে এটা, যে ডিকম্পোজিশন রিঅ্যাকশনে সোডিয়াম ক্লোরাইডের ডিকম্পোজিশনের সময় কেন সোডিয়াম ক্লোরাইডকে মেল্ট করতে হয়, এমনি দানা দানা বা যে সলিড স্টেটে করলে কেন হবে না? দেখো এখানে আমরা কি ইউজ করছি, ব্রেকডাউন করার জন্য কি ইউজ করছি? ইলেকট্রিসিটি। সলিড NaCl ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, কারণ ওটার যে আয়নিক কম্পাউন্ড তো NaCl, ওটার বন্ডটা খুবই স্ট্রং হয়ে থাকে। ওটার মধ্যে আয়ন গুলো খুব শক্ত করে লেগে থাকে, Na আর Cl এর আয়ন গুলো। তো ওটাকে মেল্ট করে দিলে Na প্লাস Cl মাইনাস আলাদা হয়ে যায়, তখন আয়ন তৈরি হয়ে যায়, তাহলে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে। এমনি তাই জন্য এটাকে মেল্ট করে করতে হয়। এক্সাম্পল 6 হয়ে গেল। আরো একটা এক্সাম্পল আছে ইলেকট্রিসিটি দিয়ে ব্রেকডাউন করার। অ্যালুমিনিয়াম অক্সাইড, এটাও লবণ, তাই এটাকেও মোল্টেন ফর্মে ইলেকট্রিসিটি দিলে অ্যালুমিনিয়াম মেটাল আলাদা হয়ে যাবে, অক্সিজেন গ্যাস আলাদা হয়ে যাবে। এটা তোমরা এইটা তোমরা হচ্ছে ইয়েতে পড়বা, মেটাল নন মেটাল চ্যাপ্টারে পড়বা। এইভাবে অ্যালুমিনিয়ামের ওর থেকে অ্যালুমিনিয়ামকে এক্সট্রাক্ট করা হয়। হ্যাঁ, মানে কন্ডাক্টিভ বানানোর জন্য। এক্সাম্পল 6 7 ইজি ছিল, এটাতে অত কিছু নাই। এবার চলে আসো, এমন কিছু ডিকম্পোজিশন আমরা রিয়াকশন দেখি যেখানে এবার লাইট এনার্জিকে ইউজ করা হয়। এই কোশ্চেনটা খুব আসে, এই কোশ্চেনটা। যেমন মনে করো সিলভার ক্লোরাইড, যেটা হোয়াইট কালারের হয়। কালার কিন্তু ক্লাস 10-এ কেমিক্যাল রিয়াকশনে কম্পাউন্ড বা ইয়ের কালার কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক্স হোয়াইট কালার দিয়ে দিল, বা এরকম করে কালার দিয়ে আইডেন্টিফাই করতে বলবে কিন্তু, ABCD। তো এটাকে যদি তুমি এই যে দেখো, সানলাইটের মধ্যে যদি এরকম প্লেটের মধ্যে যদি সিলভার ক্লোরাইড রাখো, দেখবা কিছুক্ষণ পরে সিলভার থেকে গেছে, ক্লোরিন গ্যাস গুলো বেরিয়ে গেছে। সিলভারের কালার কি গ্রেইশ হোয়াইট, মানে প্রথমে ছিল হোয়াইট, প্লেটের মধ্যে প্রথমে হোয়াইট কালারের কম্পাউন্ড রেখেছিলে সানলাইটে, কিছুক্ষণ পরে ওটা মানে গ্রে কালারের হয়ে গেল আর কি, ওটা গ্রে কালারের হয়ে গেল। তাহলে ওই সিলভারটা থেকে গেল, কিন্তু ক্লোরিন গ্যাসগুলো ইয়েলোইশ গ্রিন কালারের হয়, ক্লোরিন গ্যাসগুলো বেরিয়ে যাচ্ছে, দেখবা এই ইয়েলোইশ গ্রিন কালারের গ্যাস বেরোচ্ছে, ক্লোরিন গ্যাস বেরোচ্ছে। তাহলে এটাও কিন্তু ডিকম্পোজিশন, কিন্তু এখানে এনার্জি হিসাবে কি ইউজ করা হলো? লাইট। এই রিয়াকশনটা একটা খুব, এখান থেকে ব্র্যাকেট করো, এই রিয়াকশনটার একটা বড় ইউজ আছে। আর এটা খুব ইম্পর্টেন্ট, যে দিস রিয়াকশন ইজ ইউজড ইন ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফি। Give one example of decomposition reaction which is used in black and white photography. এইটা দিতে হবে, বা একটা কেস দিয়ে দিল, আমি খুব দেখেছি এই কেস কেস দিয়ে কোশ্চেনটা, এই ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফি দিয়ে। A white compound X is used in black and white photography। হ্যাঁ, তারপরে দিয়ে দিল যে আইডেন্টি, তারপরে when it is decomposed, a grayish white solution, great white substance Y is produced with the production of yellowish green gas Z। তোমাকে বললো আইডেন্টিফাই XYZ, রাইট দ্য ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। হ্যাঁ, তারপরে হুইচ এনার্জি ইজ ইউজড টু ফর দ্য ডিকম্পোজিশন অফ দিস কম্পাউন্ড, এরকম করে 3টা কোশ্চেন দিয়ে দিল। বুঝতে পারছো তো কথাটা? অসুবিধা হচ্ছে না তো? পারবা তো পরে? আরো একটা এই এক্সপেরিমেন্টটা এমনি রিডিং করে রেখো, এটার এক্সপেরিমেন্ট রিডিং করে রেখো জাস্ট।
আরো একটা কেমিক্যাল ইকুয়েশন, এটাও ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফিতে ইউজ করা হয়, যেখানে লাইট ইউজ করা হয়। সিলভার ব্রোমাইড, এটা কালার আবার পেল ইয়েলো, কালার কিন্তু মাস্ট। এটাকেও যদি লাইটে রাখা হয় সিলভার আলাদা হয়ে যাবে, ব্রোমিন গ্যাস, রেড ব্রাউন কালারের ব্রোমিন গ্যাস বেরোতে থাকবে। ওই অনেকটা এটার মতনই, সেম সেম টু সেম, খালি ওখানে ক্লোরিন গ্যাস এখানে ব্রোমিন গ্যাস। মানে ছিল সিলভার ক্লোরাইড, এখানে সিলভার ব্রোমাইড। ওটার কালার ছিল হোয়াইট, এটার কালার পেল ইয়েলো। এই যে এখানে এই লাইনটাও আন্ডারলাইন করো, যে দিস রিয়াকশন, এই যে this reaction of decomposition of silver bromide is also used in black and white photography. আচ্ছা, তো আমরা এতক্ষণ কি করলাম, কোন রিয়াকশন করলাম, কোন টাইপের রিয়াকশন করলাম, বলো, রেসপন্স করো সবাই। হ্যাঁ, কোন রিয়াকশন করো না, রেজাল্ট খারাপ হবে, রেজাল্ট খারাপ হবে। আমি স্টুডেন্টের মানে হাবভাব দেখি সব বুঝি, পড়তে হবেই, কিছু করার নাই। কোন রিয়াকশন এতক্ষণ ধরে করলাম, ডিকম্পোজিশন রিয়াকশন। এবার ডিকম্পোজিশন রিয়াকশনের ফায়দা কি 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 ইউজ, এগুলা এবার দেখতে হবে একটু, ইন্ডাস্ট্রিয়াল ইউজ বা কিছু। ইউজেস অফ ডিকম্পোজিশন রিয়াকশন, এই যে ইউজেস অফ ডিকম্পোজিশন রিয়াকশন, uses of decomposition reaction, এই যে দেখে নাও, the decomposition reaction carried out by electricity are used to extract several metals from their naturally occurring compound like chlorides or oxide। যেমন মনে করো আমি বললাম একটা মেটালের ক্লোরাইডের এক্সাম্পল দিতে পারবা, একটা মেটালের ক্লোরাইডের এক্সাম্পল দিতে পারবা, যে কেউ বলছেই না। NaCl, এই যে একটা মেটালের ক্লোরাইড, এই যে সোডিয়াম, একটা মেটাল এর ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড, এই যে ইলেকট্রিসিটি দিয়ে এইভাবে সোডিয়াম মেটালকে এক্সট্রাক্ট করা হয় NaCl থেকে, লবণ থেকে সোডিয়াম এক্সট্রাক্ট করা যায়। আচ্ছা, এমন একটা মেটাল যার অক্সাইডের এক্সাম্পল দিতে পারবা, মেটাল অক্সাইড, এই তো লেখাই আছে, এই যে দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড, এই যে অ্যালুমিনিয়াম মেটাল, এই যে অক্সাইড, ইলেকট্রিসিটি ইউজ করে অ্যালুমিনিয়াম মেটালকে এক্সট্রাক্ট করা হয়। এমনি অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে পাথর, ওর বলে ওগুলোকে, ওরস। মেটালের র ফর্মকে কি বলে, ওরস। কিন্তু ওর কিন্তু পিওর না, ওর মধ্যে পিওর মেটাল থাকে না, ওটা অক্সিজেন ক্লোরাইড ফ্লোরাইড অনেক কিছু মিশে থাকে। আমার লাগবে পিওর মেটালটা, তাই ইলেকট্রিসিটি দিয়ে ওরকে ব্রেক ডাউন করে আমি পিওর মেটালটাকে এক্সট্রাক্ট করতে পারবো। এটা হচ্ছে ডিকম্পোজিশনের ইউজ, খুব ইম্পর্টেন্ট এগুলো। তাহলে দেখো ওদেরকে কিন্তু কোন ফর্মে করতে হয় যেন, কোন ফর্মে, এই যে আমি মার্ক করলাম তো, লবণগুলোকে কোন ফর্মে করতে হয়, মোল্টেন ফর্মে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে আপনাকে একটু পরে ফোন করছি, আমি একটু পড়াচ্ছি, তো আমি আপনাকে রিমাইন্ড করে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। মোল্টেন ফর্মে করতেই হবে, কারণ মোল্টেন ফর্ম ছাড়া ওরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। এই যে মোল্ডেন অক্সাইড ইজ ডিকম্পোজড বাই পাসিং এট দ্য মেটাল ইজ প্রোডিউসড এট দ্য ক্যাথোড। মনে রাখো, মেটালটা তৈরি হবে ক্যাথোডের দিকে, নেগেটিভলি চার্জড ইলেকট্রনের দিকে, হ্যাঁ। আমি বলতে চাইছি, জিনিসটা না বুঝলে এখান থেকে বুঝে নাও। যখনই তুমি ধরে নাও NaCl কে ব্রেকডাউন করছো, ওই যে ওয়াটারকে যেভাবে করলাম কিনা ওইভাবে, একটা বিকার নিলা, ওই বিকারের মধ্যে একটা ইলেকট্রোড নিলা, ওই ইলেকট্রোডের একটা হচ্ছে নেগেটিভ ইলেকট্রোড, একটা নেগেটিভ ইলেকট্রোড, একটা পজিটিভ ইলেকট্রোড। এবার এখানে জল আছে, জলের মধ্যে NaCl মিশানো আছে, NaCl লবণ যেটা জলে গুলে যায়। যখন ইলেকট্রিসিটি পাস করলা, তখনই কি হবে, যে Na আর Cl আলাদা হয়ে যাবে, Na প্লাস Cl মাইনাস। মেটাল সবসময় পজিটিভলি চার্জড হয়, ক্লাস 9 এর পড়া, কারণ মেটালের লাস্ট শেলে 5টা 6টা নাহলে 7টা, সরি, 1টা 2টা নাহলে 3টা ইলেকট্রন থাকে। ওরা অক্টেট বানানোর জন্য ইলেকট্রন গুলোকে ছেড়ে দেয়, ইলেকট্রন ছেড়ে দিলেই পজিটিভ চার্জ হবে। তো যে পজিটিভ চার্জ হয় ও পজিটিভের দিকে যাবে না নেগেটিভের দিকে যাবে, নেগেটিভের দিকে যাবে। নেগেটিভ মানে কি, ক্যাথোড। আর যে নেগেটিভ চার্জ ও কোন দিকে যাবে,
পজিটিভের দিকে যাবে, পজিটিভ মানে অ্যানোড। তো কোশ্চেনটা হচ্ছে হোয়াই মেটালস are produced at the cathode side, because metals are positively charged. Metal produce positively charged ions. এটাও কিন্তু ওই ওই জায়গা থেকে ছোট্ট একটা কোশ্চেন দিয়ে দিল। যদিও মেটাল নন মেটাল চ্যাপ্টারে এগুলো আমরা ডিটেইলে পড়বো। এই যে এখানে লেখাই আছে, দ্য মেটাল ইজ প্রডিউসড এট দ্য ক্যাথোড। ফর এক্সাম্পল ওই যে সোডিয়াম মেটাল, সোডিয়াম মেটাল কি থেকে পাওয়া গেল? সোডিয়াম ক্লোরাইড থেকে। অ্যালুমিনিয়াম মেটাল কি থেকে পাওয়া গেল? তোমার অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে। তো সোডিয়াম অ্যালুমিনিয়াম এরা সবাই ক্যাথোডের দিকেই তৈরি হবে। স্যার আমাদের বডিতে কি ডিকম্পোজিশন রিঅ্যাকশন হচ্ছে? হ্যাঁ, আমাদের বডিতে যখন ডাইজেশন করছি, ডাইজেশন করার সময় কমপ্লেক্স ফুড ব্রেকডাউন হয়ে সিম্পল ফুডে কনভার্ট হচ্ছে। যেমন এর আগের দিন আমি তোমাদেরকে কি শিখালাম? যেমন স্টার্চ, বলো বলো রে, স্টার্চ কিসে কনভার্ট হবে? গ্লুকোজে কনভার্ট হবে। প্রোটিন কিসে কনভার্ট হবে? অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হবে। এগুলো আগের দিন হয়ে গেছে আমাদের ডাইজেশন চ্যাপ্টারে। তো আমাদের ডিকম্পোজিশন রিঅ্যাকশনও কিন্তু আমাদের বডিতেও কিন্তু হচ্ছে। স্যাম্পল প্রবলেম, এই যে এই কোশ্চেন গুলাই তো পরীক্ষায় দিবে। দারুণ লাগে আমার এই কোশ্চেন গুলো। The solution of substance X is used for white washing, আগের দিনের পড়া। হোয়াইট ওয়াশিং তিন রকমের লাইন আমি শিখিয়েছিলাম, স্লেট লাইন, তারপরে হচ্ছে কুইক লাইন, আর লাইমস্টোন। মনে আছে? তো হোয়াইট ওয়াশিং এর জন্য একটা সলিউশন ইউজ করা হয়, তোমার হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড। তোমার হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড কি ছিল? কোন লাইন ছিল বলো? হ্যাঁ, কুইক লাইন ছিল, কুইক লাইন। ক্যালসিয়াম অক্সাইড ছিল কুইক লাইন। ওটা যখন ক্যালসিয়াম কার্বনেট হয়ে গেল তখন ওটা হয়ে গেল স্লেট লাইন। দেখো দেখো ভিডিওটা দেখো, না হলে ওই যে আমি তো বইতে লিখাই দিছিলাম একটা জায়গায়। বইতে কোথায় লিখছো তো দেখি? প্রিয়া বইতে কোথায় লিখছো দেখি তো? লিখছো তুমি? জানি কোন লাইন, মানে স্লেট লাইন, কুইক লাইন আর লাইম স্টোন? হ্যাঁ, স্লেট লাইন, লাইমস্টোন। কেন লেখো না এগুলা? তাহলে এটা হচ্ছে স্লেট লাইন, সরি কুইক লাইন। এটা কুইক লাইন বলে, কুইক লাইন ওর অনলি লাইন। তারপরে বললো রাইট দ্য ইকুয়েশন ফর দ্য, রাইট দ্য রিঅ্যাকশন অফ দ্য সাবস্টেন্স এক্স উইথ ওয়াটার। তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস H2O, তাহলে হয়ে যাবে এবার স্লেট লাইন CaOH হোল টু কি লাইম ওয়াটার। কোনটা? এটা লাইম ওয়াটার। হ্যাঁ, এখানে তো তাই বলছে, রাইট দ্য রিঅ্যাকশন অফ দ্য সাবস্টেন্স X উইথ ওয়াটার। ও আচ্ছা, কুইক লাইম প্লাস H2O, এটা হয়ে গেল লাইম ওয়াটার, প্লাস কি হয়ে যাবে গো? হাইড্রোজেন গ্যাস CaOH হোল টু প্লাস H2। হ্যাঁ হ্যাঁ তো থাকবে তো, ক্যালসিয়াম অক্সাইড প্লাস H2O। আর এটা আরো একটা জিনিস হয় বলো তো কি? এটা ওয়াটারের সাথে দেওয়ার মতো আরো, হ্যাঁ, এটা হিট প্রডিউস করে। ব্যালেন্সিং করে নিতে হবে ঠিক করে। ক্যালসিয়াম একটা, ক্যালসিয়াম একটা, অক্সিজেন দুটা, দুটা হাইড্রোজেন দুই, দুইয়ে চার, এখানে এই যে হাইড্রোজেন এখানে চারটা বানাতে হবে। তাহলে হাইড্রোজেন যদি চার বানাই তাহলে অক্সিজেন হয়ে গেল দুটা। হ্যাঁ, তাহলে অক্সিজেন এখানে দুটা, তাহলে এখানে দুই। দাঁড়াও, এটা রিয়াকশনটা একটু দেখো কি। সিও প্লাস ও, এই হাইড্রোজেন হবে না এখানে, এখানে হাইড্রোজেন হবে না। সিও প্লাস H2O, CaOH হোল টু সিম্পলি। তাহলে ক্যালসিয়াম একটা, ক্যালসিয়াম একটা, অক্সিজেন দুটো, অক্সিজেন দুটো, হাইড্রোজেন দুটো, হাইড্রোজেন দুটো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হিট তো হবে, হিট তো হবেই। এটা কিন্তু আছে তোমার একটু আগেই দেখবা
তোমার এই যে এই পেজটাতে আছে। বুঝিস না ভাই, করে কেনা। এই যে সেকেন্ড পেজে আছে, সেকেন্ড পেজের নিচের দিকে দেখো, সেকেন্ড পেজের নিচের দিকে CaO প্লাস H2O। তারপরে দেখো স্যাম্পল প্রবলেম 2। Sample problem 2. Why is double amount of gas collected in one of the test tube in the electrolysis of water experiment? বলো না? এই যে হুম এই যে বাবুরে, এটা দেখো, স্যাম্পল প্রবলেম 2টা দেখো। হুম বলো তো। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি আপনাকে তাহলে 6:30 7টার দিকে ফোন করছি। হুম, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এনিওয়ে, তাহলে হয়ে গেল আমাদের এটা তো বুঝতেই পারছো, ওই যে 2:1। ওই তো হাইড্রো, ওই যে ওয়াটার যখন ব্রেকডাউন হচ্ছে, হাইড্রোজেন ডবল তৈরি হচ্ছে, অক্সিজেন তার হাফ হচ্ছে, ওই। ওটাই কোয়েশ্চেনটার মানে বুঝতে পারাটাই কিন্তু হচ্ছে আসল। এবার চলে আসো হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। যাদের পুরনো বই তারা 119 পেজ বের করো, আর যাদের নতুন বই, হুম, না না না, 139 পেজ বের করো। যাদের নতুন বই তারা 139, আর যাদের পুরনো বই তারা 119। 19 তো ওখানে যদি দেখো, তাহলে হচ্ছে একটা চার্ট দেখতে পাবে। সেই চার্টটা হচ্ছে তোমার মেটালের রিঅ্যাক্টিভিটির চার্ট। আশা করি। দেখো এরকম একটা চার্ট তোমরা দেখতে পাবে 119 পেজে। এখানে এক্সট্রা করে আমি ম্যাঙ্গানিজটাকেও ঢুকিয়ে দিয়েছি। দেখ এখন ঢোকাতে হবে না, ওটা যখন মেটাল নন মেটাল চ্যাপ্টার পড়াবো তখন। এই সিরিজটাতে আমরা দেখতে পাচ্ছি কি যে কিছু মেটালকে, সরি, কিছু মেটালকে এরকম সিরিজ ওয়াইজ ওপর থেকে নিচে এরকম অ্যারেঞ্জ করা আছে। সবার উপরে আছে হচ্ছে তোমার পটাশিয়াম, তারপরে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর ম্যাঙ্গানিজ, তারপরে জিঙ্ক, আয়রন, টিন, লিড, তারপরে মাঝখানে হাইড্রোজেন, কপার, মার্কিউরি, সিলভার, গোল্ড। তো এখানে যতগুলো এলিমেন্ট আছে এর মধ্যে শুধু হাইড্রোজেনটাই মেটাল না, বাদ বাকি সবই মেটাল। হাইড্রোজেন তো গ্যাস। তাহলে স্যার এই মেটালের সিরিজে হাইড্রোজেন কি করছে? হাইড্রোজেন কেমিক্যালি মেটালের মতনই বিহেভ করে। মেটাল কোন ধরনের আয়ন তৈরি করে? পজিটিভলি। হাইড্রোজেন কোন ধরনের আয়ন তৈরি করে? পজিটিভলি। সেই জন্য মেটালের সিরিজে হাইড্রোজেনকে রাখা হয়েছে, যেহেতু হাইড্রোজেন মেটালের মতন বিহেভ করে কেমিক্যালি, নট ফিজিক্যালি। ফিজিক্যালি তো মেটাল সোনোরাস, তারপরে হার্ড, ওরকম হয়। হাইড্রোজেন তো গ্যাস, ফিজিক্যালি না কেমিক্যালি বিহেভ করে, তাই হাইড্রোজেনকে মেটালের সিরিজে রাখা হয়েছে। আচ্ছা এনিওয়ে, তো হাইড্রোজেনের ওপরে যেই মেটাল গুলো আছে কনসিডার করা হয় মোটামুটি এই ধরে নাও অ্যালুমিনিয়াম পর্যন্ত, তারপরে ম্যাঙ্গানিজ থেকে লিড পর্যন্ত, তারপরে কপার থেকে গোল্ড পর্যন্ত, তিনটা ভাগে ভাগ করলাম। এই অ্যালুমিনিয়াম পর্যন্ত এগুলো হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ মেটাল।
মানে এই মেটাল গুলোকে তুমি জলের সাথে রিয়াক্ট করাও একবার সেই করে রিয়াক্ট হবে। মানে জলের মধ্যে সোডিয়াম ঢালো ডিম করে বাস্ট হবে, সেই রিয়াকশন হয়, আগুন ধরে যায়। অ্যালুমিনিয়াম হয় না, কিন্তু অ্যালুমিনিয়াম খুব তাড়াতাড়ি তোমার অক্সিজেনের সাথে রিয়াক্ট করে অ্যালুমিনিয়াম অক্সাইড হয়ে যায় খুব তাড়াতাড়ি। ফ্রেশলি প্রিপেয়ার্ড অ্যালুমিনিয়াম সঙ্গে সঙ্গে অক্সিজেনের সাথে রিয়াক্ট করে ফেলে। মোট কথা এগুলো হাইলি রিয়াক্টিভ মেটাল। মাঝখানে যেগুলো আছে এগুলো হচ্ছে মডারেটলি রিয়াক্টিভ মেটাল। মডারেটলি মানে না খুব বেশি না খুব কম। তারপরে হচ্ছে মোটামুটি কপার আর মার্কিউরি, এটাকে আমি লেস রিয়াক্টিভ বলে দিই, লেস। আর সিলভার আর গোল্ড হচ্ছে নন রিয়াক্টিভ, মানে রিয়াক্ট করেই না, কারোর সাথেই রিয়াক্ট করে না, না অ্যাসিড না বেস না অক্সিজেন কারোর সাথে, না না ওয়াটার কারোর সাথেই করে না। তো চারটা পার্টে আমি ডিভাইড করেছি, হাইলি রিয়াক্টিভ, মডারেটলি রিয়াক্টিভ, লেস রিয়াক্টিভ আর নন রিয়াক্টিভ। এই চার রকমের মেটাল। আর রিয়াক্টিভিটির ভিগোরিটি অনুযায়ী এটাকে উপর থেকে নিচে অ্যারেঞ্জ করা হয়েছে। তার মানে এটা আমি যদি তোমাকে বলি সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে কে বেশি রিয়াক্টিভ? পটাশিয়াম। তোমাকে তাহলে যদি বলি সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে কে বেশি রিয়াক্টিভ? সোডিয়াম। এরকম ভাবে জিনিসটা, এই সিরিজটা যদি, এই সিরিজটা আমি সেই জন্য সেশনের শুরুতেই আমি দেখিয়ে দিই, কারণ এই সিরিজটা তোমার আছে মেটাল নন মেটাল চ্যাপ্টারে, কিন্তু লাগবে তার আগের চ্যাপ্টার গুলোতেও। কনসেপ্টটা বুঝতে পারলা তো? এই সিরিজটা এটাকে বলে মেটালের রিঅ্যাক্টিভিটি সিরিজ। এটা বাড়িতে গিয়ে আজকেই মুখস্থ করবা, এটা আজকেই বাড়িতে গিয়ে মুখস্থ করবা। কোন, এটা মডারেটলির মধ্যে পড়বে ম্যাগনেসিয়ামটা। বাড়িতে গিয়ে এটা আজকেই মুখস্থ করবা। এইটা হচ্ছে তোমার কেমিক্যাল রিঅ্যাকশন চ্যাপ্টারে লাগবে, অ্যাসিড বেসেও একটু লাগবে, অ্যাসিড বেস সল্ট ওখানেও একটু লাগবে, কারণ সল্টের মধ্যে মেটাল থাকে। আচ্ছা তাহলে আমাদের যে এই সিরিজটা বের করে রেখো, হ্যাঁ, কারণ আমি এটা ভুলে যাই। এটাকে তুমি পোয়েমের মতো বা নিজের একটা কোড ওয়ার্ড করে নিজের মতো করে কিভাবে এটা মুখস্থ করবা করো, মোট কথা নিজের কোড ওয়ার্ড ইউজ করে। এখানে কি আছে, মনে করো PACM, কিন্তু এম দিয়ে দুটো আছে, ম্যাঙ্গানিজ আছে, নিজের মতো করে করো। আপাতত লাগবে না, হ্যাঁ আপাতত লাগবে না। অ্যালুমিনিয়াম আর জিঙ্কের মাঝখানে ম্যাঙ্গানিজ হবে। তো, তাহলে এবার চলে আসি এই জায়গাটায়, ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনে কি হবে। হাইলি রিঅ্যাক্টিভ মেটাল, মন দিয়ে শোনো, হাইলি রিঅ্যাক্টিভ মেটাল লেস রিঅ্যাক্টিভ মেটালকে সরাই দেবে। খুব সহজ ভাবে এইভাবে বলে দিচ্ছি, মনে করো AB+C। এখানে মনে রাখো, এদিকে দেখো, এ হচ্ছে মেটাল, বি হচ্ছে নন মেটাল, সি হচ্ছে মেটাল। বুঝলা কথাটা? এখানে মেটাল আর নন মেটাল মানে এ আর বি একসাথে হয়ে একটা কম্পাউন্ড হয়ে আছে। আর তোমার হচ্ছে সি, সি যেটা একটা মেটাল, ও একা একা আছে। এবার এখানে আমরা তাহলে দুটো মেটাল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে সি। এবার দেখা গেল সিটা বেশি রিঅ্যাক্টিভ, এটা হচ্ছে কম রিঅ্যাক্টিভ, তাহলে সিটা এটাকে সরাই দিবে, তাহলে সিটা এর জায়গায় চলে আসবে, তাহলে হয়ে গেল CB প্লাস এটা একা একা হয়ে যাবে। এবার এ আলাদা হয়ে গেল, আগে সি আলাদা একা একা ছিল, বি এর সাথে এ লেগেছিল, এখন এ একা একা হয়ে গেল, সিটা বি এর সাথে লেগে গেল। তাহলে এ ওকে ডিসপ্লেস করে দিল, সি এ কে ডিসপ্লেস করে দিল, সি এ কে ডিসপ্লেস করে দিল, ডিসপ্লেস থেকে সরাই দিল, ডিসপ্লেস। তাহলে কে কাকে ডিসপ্লেস করবে? হাইলি রিঅ্যাক্টিভ মেটাল লেস রিঅ্যাক্টিভ মেটালকে সবসময় ডিসপ্লেস করবে, উল্টাটা কখনোই হবে না। ঠিক আছে, তাহলে কেমিক্যাল রিঅ্যাকশন ডেফিনেশনটা দেখে নাও, যে দোজ রিঅ্যাকশনস ইন হুইচ ওয়ান এলিমেন্ট টেকস প্লেস অফ দ্য অ্যানাদার এলিমেন্ট ইন এ কম্পাউন্ড আর নোন অ্যাজ ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। A more reactive element displaces a less reactive element from its compound. এগুলা কেমিক্যাল রিঅ্যাকশন ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ফান্ডামেন্টাল চ্যাপ্টার, কারণ গোটা ক্লাস 10 এর বই কেমিক্যাল রিঅ্যাকশনে ভর্তি। হ্যাঁ, তো পরের চ্যাপ্টার গুলোতে যখন কেমিক্যাল রিঅ্যাকশন গুলো আসবে, আমি কিন্তু জিজ্ঞাসা করবো, বলো তো কোনটা কম্বিনেশন রিঅ্যাকশন, কোনটা ডিসপ্লেসমেন্ট, কোনটা কি জানো ডিকম্পোজিশন, এরকম আমি জিজ্ঞাসা করবো কিন্তু। আচ্ছা এবার দেখো ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের সব থেকে মেন যেটা, এখানে পাশে লিখে রাখো,
কালার চেঞ্জ, কালার চেঞ্জ, এটা মনে রেখো। সব সব না, বাট বেশিরভাগ ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনে কালার চেঞ্জ হয়। আমি কেন এটাতে এত জোর দিচ্ছি, কারণ পরীক্ষার সময় বোর্ড এক্সামে কালার চেঞ্জ কালার গুলো দিয়ে কোশ্চেন দিবে। হুম, কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি। যেমন দেখো এইখানে এক্সাম্পল 1, কপার সালফেট যেটা ব্লু কালারের হয়, তার সাথে যদি আমি জিঙ্কের রিঅ্যাকশন করি, জিঙ্ক হচ্ছে সিলভারি হোয়াইট হয়, তাহলে এবার এই বলো একটা রিঅ্যাকশনের এইদিকে যারা থাকে তাদেরকে কি বলে? রিঅ্যাকট্যান্টস। এই রিঅ্যাকট্যান্টস গুলোর মধ্যে থেকে আগে মেটাল গুলোকে খুঁজে বার করো। দেখো তো কপার একটা মেটাল আর জিঙ্ক একটা মেটাল, খুঁজে বের করা কোনো কঠিন না। যদি কোনো কম্পাউন্ড মেটালিক কম্পাউন্ডে মেটালটা সবসময় সামনেই থাকে, মেটালিক কম্পাউন্ডে মেটাল সামনে থাকে, নন মেটাল পিছনেই থাকে সবসময়, মনে রাখবে এটার কোনো এক্সেপশন নাই। তাহলে ওই যে এবার সিরিজটা দেখো তো, সিরিজটা বের করে রেখেছো সবাই, সিরিজটা দেখো। তাহলে কপার আর জিঙ্কের মধ্যে কে উপরে আছে? জিঙ্ক। তাহলে জিঙ্ক কপারের জায়গায় চলে আসবে, তাহলে হয়ে গেল ZnSO4, আর কপার একা একা হয়ে গেল। কি বুঝতে পারলাম? এটা ব্যালেন্স করার কোনো দরকার নেই, কারণ এটা অলরেডি ব্যালেন্সডই আছে। কিন্তু এখানে দেখো কপার সালফেটের কালার হচ্ছে ব্লু কালার, কিন্তু জিঙ্ক যখন কপারকে ডিসপ্লেস করলো ওটা কালারলেস হয়ে গেল। কারণ জিঙ্ক সালফেটের কালার ব্লু না, জিঙ্ক সালফেটের কালার কালারলেস, কপার সালফেটের কালার ব্লু। এখানে কালার চেঞ্জ গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। A blue colored solution X is reacted with zinc, and produces colorless solution and red brown substance Y, এরকম। X আর Y কে ফাইন্ড আউট করতে হবে, রাইট ডাউন দ্য ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, এরকম করে। তোমাকে কালার গুলো বলে দেওয়া থাকবে, ব্লু কালার বলে দেওয়া থাকবে, রেড ব্রাউন কালার বলে দেওয়া থাকবে। কালার কিন্তু মনে রেখো, কিন্তু নাহলে এটা ঝামেলায় পড়ে যাবো। এটাতে কোনো অসুবিধা? তাহলে এখান থেকে আহ তোমাকে পরীক্ষায় দিল যে ফাইন্ড আউট whether this chemical equation correct or not। বইতে কি আছে দেখো, বইতে এক্সাম্পলটা কি আছে? CuSO4 প্লাস Zn, আর আমি দিলাম ZnSO4 প্লাস Cu। তাহলে এখানে মেটাল এটা, মেটাল এটা। এবার এই দুটো মেটালের মধ্যে কপার জিঙ্কের থেকে বেশি রিঅ্যাক্টিভ না কম রিঅ্যাক্টিভ? কম। জিঙ্ক বেশি, তাহলে কম কি বেশিকে সরাতে পারবে? তাহলে এই রিঅ্যাকশনটা হবেই না। Will this chemical reaction take place? No. Justify, because copper is less reactive than zinc. বুঝলা কথাটা? আর একটা কোশ্চেন দেয় যে why displacement reaction are irreversible? Why displacement reaction? Why displacement reaction are irreversible? কারণ এখানে হাইলি রিঅ্যাক্টিভ মেটাল লেস রিঅ্যাক্টিভ মেটালকে সরিয়ে দিচ্ছে, কিন্তু পরে লেস রিঅ্যাক্টিভ মেটাল কি আর হাইলি রিঅ্যাক্টিভ মেটালকে সরাতে পারবে? না। দ্যাটস ওয়াই ইট ইজ ইরিভার্সিবল। বুঝতে পারছো তো? দেখো জিনিস ক্লাস 10-এ কঠিন নাই, কিন্তু অনেক কিছু আছে। ক্লাস 9-এর তুলনায় ক্লাস 10-এর পড়াটা ইজি, কিন্তু অ্যামাউন্টটা অনেক বেশি। So this displacement reaction take place because zinc is more reactive than copper. একই রকম ভাবে ওই এক্সাম্পল 2 কেমিক্যাল রিঅ্যাকশন ইয়ে করে রাখো, মনে রাখো, সরি রিঅ্যাক্টিভিটি সিরিজ খুলে রাখো। কপার সালফেট CuSO4 প্লাস ম্যাগনেসিয়াম, দেখবা দেখো রিঅ্যাক্টিভিটি সিরিজে কে উপরে আছে আর কে নিচে আছে? ম্যাগনেসিয়াম উপরে আছে আর কপার আর নিচে আছে। তাহলে ম্যাগনেসিয়াম কপারের জায়গায় চলে আসলো, হয়ে গেল MgSO4 প্লাস Cu। তাহলে এখান থেকেও এটাও বোঝা যাচ্ছে যে ম্যাগনেসিয়াম ইজ able to displace copper from copper sulfate solution because magnesium is more reactive than copper। বুঝতে পারছো? তারপরে চলে আসো কপার সালফেট প্লাস Fe। দেখো কপার আর আয়রন কে উপরে আছে? Cu আর আয়রনের মধ্যে আয়রন উপরে কপার নিচে, তাহলে আয়রন কপারের জায়গায় চলে আসলো, হয়ে গেল FeSO4 প্লাস Cu। তাহলে এখান থেকেও বোঝা যাচ্ছে যে দিস
Displacement reaction occurs because iron is more reactive than copper. এই রিঅ্যাকশনটার কেমিক্যাল ইকুয়েশন দেওয়া আছে, এই রিঅ্যাকশনটার সরি এক্সপেরিমেন্ট দেওয়া আছে। ও সরি, এগুলো তো কালারই দেখালাম না। এক্সাম্পল 2, কপার সালফেটের কালার হচ্ছে ব্লু কালার, আর ম্যাগনেসিয়ামের সিলভারি হোয়াইট। যখন রিঅ্যাকশন হলো ব্লু কালারটা হয়ে গেল কালারলেস, কারণ ম্যাগনেসিয়াম সালফেট কালারলেস, কপার হয়ে গেল রেড ব্রাউন। হ্যাঁ, ম্যাগনেসিয়াম সিলভার হোয়াইট লেখা আছে কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট কালারলেস, ম্যাগনেসিয়াম সালফেটের সলিউশন কিন্তু কালারলেস। আমি কেমিক্যাল রিঅ্যাকশনের চ্যাপ্টারে পড়িয়েছি হাউ টু মেক কেমিক্যাল রিঅ্যাকশন মোর ইনফরমেটিভ, মনে আছে? এই যে অ্যাকুয়াস কোনটা, অ্যাকুয়াস কোনটা সলিড, কোনটা অ্যাকুয়াস কোনটা সলিড, এগুলো কিন্তু মেনশন করতে হবে, এগুলো ভুলে যেও না। আচ্ছা, তারপরে এখানেও দেখে নিই যে এইটা তো খুবই ইম্পর্টেন্ট, এখানে কালার চেঞ্জটা বেশি ভালো হচ্ছে। ব্লু কালারের কপার সালফেট হয়ে যাচ্ছে গ্রিন কালারের আয়রন সালফেট। এটা খুব দেয় এই কেমিক্যাল রিঅ্যাকশনটা। হুম, এই যে দেখো, এই যে ব্লু কালারের কপার সালফেট, এই যে ব্লু কালারের কপার সালফেট হয়ে গেল গ্রিন কালারের আয়রন সালফেট। বুঝতে পারলা অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে? তুমি একটা তুমি একটা এরকম টেস্ট টিউব নিলে, ওই টেস্ট টিউবের মধ্যে তুমি আয়রন নেইল একটা আয়রন নেইল নিলে, এখান থেকে কোশ্চেন আসে এই কেস স্টাডি থেকে। এবার এর মধ্যে একটা ব্লু কালারের সলিউশন রাখা আছে, ব্লু কালারের সলিউশন কি এটা? কপার সালফেট সলিউশন। আর এইখানে এই নেলের মধ্যে আছে হচ্ছে আয়রন, এটার মধ্যে আছে হচ্ছে আয়রন এফি, এই যে এফি। বুঝলা জিনিসটা? এবার কি হবে যে এই আয়রন নেলের ভিতর থেকে, এইদিকে দেখো, আয়রন নেলের ভেতর থেকে আয়রন বের হয়ে কপারের জায়গা নিয়ে নিবে। তাহলে কপার সালফেট যেটা ব্লু কালারের সলিউশন ছিল, এখন ওটা গ্রিন কালারের FeSO4 হয়ে গেল, এখন এটা গ্রিন কালারের হয়ে গেল। আর কপারটা এখান থেকে যে আলাদা হয়ে গেল, কপার যে এখান থেকে আলাদা হয়ে গেল, আলাদা হয়ে কপার গুলো যায় কোথায়? এই আয়রন নেলের উপরে জমা হতে থাকে, আয়রন নেলের উপরে জমা হতে থাকে। এবার আয়রন নেলের আগের কালার কি ছিল? একটা লোহার পেরেকের কালার কি হয়? অনেকটা সিলভার, ব্ল্যাক সিলভার টাইপের হয়। কিন্তু যখনই ওর উপরে কপারের ডিপোজিশন হবে, কপারের কালার কি? রেড ব্রাউন। তো রেড ব্রাউন কালারের একটা লেয়ার পড়ে যায়। তোমাকে জিজ্ঞাসা করবে যে এই রেড ব্রাউন কালারের লেয়ারটা, নীলের উপরে রেড ব্রাউন কালারের লেয়ারটা কিসের? তোমাকে বলতে হবে কপারের। তারপরে জিজ্ঞাসা করলে যে কেন? বিকজ অফ দ্য ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এক্সপ্লেন করে দিতে হবে ভালো করে। এই যে দেখো এক্সপেরিমেন্টের এই যে, হ্যাঁ এইখানে লেখা আছে, এই যে if we look at the test tube we will find that the original deep blue color of copper sulfate solution has faded, আর ওটা হয়ে গেল লাইট গ্রিন ডিউ টু দ্য ফরমেশন অফ আয়রন সালফেট। আর আয়রনের উপরে এই যে দেখো, take out the iron nail from copper sulfate solution we will find that iron nail is covered with a red brown layer of copper metal। এগুলো কেস স্টাডি, এই এক্সপেরিমেন্টটা তুলে এখান থেকে 1000টা কোশ্চেন করে দিবে। এই ছবিটা দিয়ে দিবে, এই যে এই এক্সপেরিমেন্টের ছবিটা দিয়ে দিবে, এই ছবিটার মধ্যে কিছুই মার্কিং করা থাকবে না। ব্লু সালফেট এখানে করে দিল এক্স, লাইট গ্রিন কালার এটা করে দিল ওয়াই, এরকম। বুঝলা? দিয়ে 4-5টা কোশ্চেন দিয়ে দিল কেস স্টাডি। বলো এটাতে কোনো ইয়ে থাকলে বলো। আচ্ছা, এক্সাম্পল 4, এই যে কপার ক্লোরাইড আর লিড। তাহলে এখানে মেটাল গুলো কি কি? কপার আর লিড। তো দেখো ইয়েটা দেখো, তোমার চার্টটা দেখো, কপার আর লিডের মধ্যে কে উপরে আছে? লিড উপরে আছে। তাহলে লিডটা কপারের জায়গায় চলে আসলো, হয়ে গেল লিড ক্লোরাইড, আর কপার আলাদা আলাদা হয়ে গেল। কালার দেখে নাও, কপার ক্লোরাইডের কালার গ্রিন, লিডের কালার ব্লুইশ গ্রে, কিন্তু যখন লিড ক্লোরাইড হয়ে যাচ্ছে ওটা কালারলেস হয়ে যাচ্ছে, কপারের রেড ব্রাউন কালার। তাহলে এর থেকেও বোঝা গেল যে লিড ইজ মোর রিঅ্যাক্টিভ দেন কপার। এই লাইনগুলো ব্র্যাকেট করে দিও, মানে আন্ডারলাইন করে দিও, তাড়াতাড়ি এগুলো করে নিই।
5 নাম্বার, 5 নাম্বার, সিলভার নাইট্রেট কালারলেস, কপার রেড ব্রাউন, কপার হাইলি রিঅ্যাক্টিভ, সিলভার লেস রিঅ্যাক্টিভ। কপার সিলভারের জায়গায় চলে গেল, হয়ে গেল কপার নাইট্রেট আর সিলভার। স্যার এখানে NO3 এর নিচে 2 ছিল না, এখানে আবার NO3 এর নিচে 2 চলে আসলো কোথা থেকে? কপারের ভ্যালেন্সি 2, NO3 এর ভ্যালেন্সি 1। এই ভ্যালেন্সি চার্ট আমি কিন্তু বলছি ওটা বইয়ের মধ্যে বা খাতার মধ্যে কোথাও রাখো। ক্লাস 9 এর যে ভ্যালেন্সি চার্টটা ছিল, তোমার অ্যাটমেরও ভ্যালেন্সি ছিল, আর এই যে অ্যাটম ছাড়া এই যে এগুলোকে কি বলে বলতো? NO3, এটারও ভ্যালেন্সি হয়। NO3 এর ভ্যালেন্সি হয়, SO4 এর ভ্যালেন্সি হয়, এগুলোকে বলে রেডিক্যাল। রেডিক্যাল আর অ্যাটমের ভ্যালেন্সির একটা চার্ট সবসময় বইতে রাখবা, খাতার একটা পেজের মধ্যে লিখে বইয়ের পিছন দিকে সাটাই দিবা। ওগুলো লাগবে কিন্তু, আমি পরের দিন সবাই ওটা দেখতে চাই। নেক্সট চলে আসো, দিস ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন অকার বিকজ কপার ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান সিলভার। এক্সাম্পল 6 আমি আর বুঝাচ্ছি না, একই ধাঁচের সব এগুলো। 6, 7, 8, 9, 10, 11 হয়ে গেল মোটামুটি, ব্যাস আর কিছু লাগবে না। কিন্তু এখানে ডিসপ্লেসমেন্ট কয়বার হচ্ছে? যতগুলো ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন দেখলাম না, একবারই হচ্ছে। এই যে ধরে নাও অ্যালুমিনিয়াম যে হাইলি রিঅ্যাক্টিভ ও আয়রন যে লেস রিঅ্যাক্টিভ ওর জায়গায় চলে আসলো, একবারই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে। আয়রন আলাদা হয়ে গেল, অ্যালুমিনিয়ামটা অক্সিজেনের সাথে লেগে গেল। তাই এগুলোকে সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন বলে, এগুলোকে সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন বলে। তাহলে সে কি, তাহলে কি স্যার ডাবল ডিসপ্লেসমেন্টও হয়? হ্যাঁ হয়, ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনও কিন্তু হয়। 4 নম্বর, ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। হবে। আচ্ছা, যেটা এবার ডাবল ডিসপ্লেসমেন্টের রিঅ্যাকশনের পাশে যেটা লিখবা সেটা হচ্ছে প্রেসিপিটেট। প্রেসিপিটেট ফর্মেশন বা প্রেসিপিটেট লিখে রাখো নিজের মতো। প্রেসিপিটেট ফর্মেশন। ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের পাশে কি লিখালাম? আগেরটাতে কালার চেঞ্জ। মনে রেখো, এগুলো এগুলো ট্রিক কেউ শিখাবে না, কোনো ইউটিউব ভিডিওতে পাবে না। এগুলা ট্রিক, এগুলা 3-4 বছরের এক্সপিরিয়েন্সে আমি গ্যাদার করছি, আর এগুলাই কিন্তু বোর্ড এক্সামে বেশি আসে। একটা যেমন শিখালাম আমি, ডিকম্পোজিশন রিঅ্যাকশনের কি ফিচার? ডিকম্পোজিশন, এনার্জি লাগবে, হিট বলো না শুধু, সেটা লাইটও হতে পারে, ইলেকট্রিসিটিও হতে পারে, এনার্জি লাগবে। ডিকম্পোজিশন রিঅ্যাকশনে কালার চেঞ্জ হবে ম্যাক্সিমাম কেসে, আর ডিকম্পোজিশন রিঅ্যাকশনে ম্যাক্সিমাম কেসে কি হবে? কম্বিনেশনে কিছু সেরকম কম্বিনেশন রিঅ্যাকশনে, শোনো, কম্বিনেশন রিঅ্যাকশনে জেনারেলি এনার্জি অ্যাবজর্ব হবে, মানে এন্ডোথার্মিক। আর ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনে কি হবে? প্রেসিপিটেট তৈরি হবে। প্রেসিপিটেট কি জিনিসটা আমি কিন্তু একদিন একটা ভিডিও দেখিয়ে আমি বলেছিলাম প্রেসিপিটেট রিঅ্যাকশন। আজকেও না হয় একটা দুটো একটা দেখিয়ে দেবো, হ্যাঁ। ঠিক আছে, ওটা দেখিয়ে দেবো, কিন্তু ওটা রেকর্ডিং এ থাকবে না, হ্যাঁ। ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন যদি ডিসপ্লেসমেন্ট 2বার হয়, এখানেও মেটালের ব্যাপারই আছে, এখানেও মেটালের ব্যাপার আছে, কিন্তু সেটাতে আমাদের অত মানে লাগবে না তোমার। ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের তোমাকে রিঅ্যাকশন গুলো একটু মুখস্থই রাখতে হবে। এনিওয়ে, দোজ রিঅ্যাকশনস
in which two compounds react by an exchange of ions to form two new compounds called double displacement reaction. এখানে আয়নের এক্সচেঞ্জ হবে, যেমন আমি তোমাকে যদি বলি সিলভার নাইট্রেট AgNO3, ভালো করে দেখো এই দিকে, সিলভার নাইট্রেট আর সোডিয়াম ক্লোরাইড, যখনই এদের রিয়াকশন করাবা, দেখো সিলভার কি একটা মেটাল না নন মেটাল? মেটাল। সোডিয়াম, সোডিয়াম একটা মেটাল না নন মেটাল? মেটাল। তোমাকে আজকেই বলে রাখি, মেটাল নন মেটাল চ্যাপ্টারে পড়াবো যে মেটালিক কম্পাউন্ড সবসময় আয়নিক কম্পাউন্ড হয়। মেটালিক কম্পাউন্ড, মেটাল দিয়ে তৈরি কম্পাউন্ড সবসময় আয়ন থাকে ওর মধ্যে। বলো বলো। হ্যাঁ, হাইলি রিঅ্যাক্টিভ মেটাল, কিন্তু ওটা সফট মেটাল, নাইফ দিয়ে কাটা যায় কেকের মতো। হুম। আচ্ছা, কিন্তু নন মেটালিক কম্পাউন্ড, যেমন মনে করো কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড এর মধ্যে কি কোনো মেটাল আছে? কার্বনও নন মেটাল, অক্সিজেনও নন মেটাল, তাই এগুলো আয়নিক কম্পাউন্ড হয় না, এগুলোকে কোভ্যালেন্ট কম্পাউন্ড বলে। এগুলোর মধ্যে কোনো মানে এগুলোকে ভাঙলে তুমি কোনো আয়ন পাবো না। ঠিক, দেখো, তাহলে যেহেতু এগুলো মেটালিক কম্পাউন্ড, এগুলো ব্রেকডাউন হয়ে আয়ন তৈরি হয়, যেমন AgNO3 যদি ব্রেকডাউন হয় তাহলে Ag প্লাস আর NO3 মাইনাস হলো, আর NaCl এটাও মেটালিক কম্পাউন্ড, এটাও যদি ব্রেকডাউন হয় তাহলে হবে Na প্লাস আর Cl মাইনাস। স্যার, কোনটা পজিটিভলি চার্জ হবে কোনটা নেগেটিভলি চার্জ হবে কিভাবে বুঝবো? খুব সহজ, মেটাল গুলা পজিটিভলি চার্জ হবে, নন মেটাল গুলো নেগেটিভলি চার্জ হবে। স্যার তাও অসুবিধা হচ্ছে আমার, সামনে সবসময় মেটালই থাকে, AgNO3 সামনে Ag আছে, ওটা মেটাল, ওটা পজিটিভ চার্জ হবে। NaCl, NaCl এর Na হচ্ছে মেটাল, যেটা সামনে থাকে, সামনেরটা পজিটিভলি চার্জ হবে, পিছনেরটা নেগেটিভলি চার্জ হবে। এর থেকে সহজ ট্রিক আর কিছু হয় না। বুঝলা জিনিসটা? তাহলে সামনেরটাকে পজিটিভলি চার্জ, পিছনেরটাকে নেগেটিভলি চার্জ, ওইটারও সামনেরটা পজিটিভ, পিছনেরটা নেগেটিভ। এবার কি করবা দেখো, খুব ইজি, খুব ইজি। এর পজিটিভ এর নেগেটিভের সাথে লাগিয়ে দিবা, আর এর পজিটিভ এর নেগেটিভের সাথে লাগিয়ে দিবা, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। তাহলে Ag আর Cl হয়ে গেল AgCl, আর Na আর NO3 হয়ে গেল NaNO3। বুঝলা? তাহলে এখানে কি হচ্ছে, Na Ag এর জায়গায় আসছে, Ag Na এর জায়গায় আসছে, ডিসপ্লেসমেন্ট দুইবার হচ্ছে এখানে, তাই এটাকে বলা হয় ডাবল ডিসপ্লেসমেন্ট। কাজে আসবে, একটা জায়গায় কাজে আসবে। আমি কি বললাম, ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাক্ট, কি বুঝতে পারছো না? যেটা বুঝতে পারলাম কোনটা, ওই যে নিচের পজিটিভ নেগেটিভটা আয়ন তৈরি হওয়া পর্যন্ত বুঝতে পারছো তো? ঠিক আছে, তা কেন বলছো না যে স্যার বুঝলাম না? এই যে যখন এই আয়ন গুলো তৈরি করে দিলা, Ag প্লাস NO3 মাইনাস Na প্লাস Cl মাইনাস, করার পরে এবার তোমাকে নতুন কম্পাউন্ড তৈরি করতে হবে। কিছুই না, এর পজিটিভ, মানে এই যে এক নাম্বার যেটা আছে, এক নাম্বার যেটা আছে, এর পজিটিভ, যেটা পজিটিভ মেটালটা দুই নাম্বারের নেগেটিভ নন মেটালের সাথে লাগাবা, দুই নাম্বারের নন মেটালের মানে নেগেটিভটার সাথে লাগাবা, আর দুই নাম্বারের পজিটিভটা এক নাম্বারের নেগেটিভের সাথে লাগাবা। এবার বুঝলা? আগের পজিটিভটা পরের কম্পাউন্ডের নেগেটিভ, আর পরের পজিটিভটা আগের কম্পাউন্ডের নেগেটিভের সাথে লাগাবো। তাহলে এই যে Ag প্লাস Cl হয়ে গেল AgCl, আর Na আর NO3 মিলে হয়ে গেল NaNO3। সর্বনাশ করো না, NO3 কখনো আগে লিখবা না, NO3 হচ্ছে নন মেটাল, Na হচ্ছে মেটাল। যদিও Na পিছন থেকে আসছে, তবুও Na আগে লিখতে হবে, কারণ আমি শিখালাম মেটালটা সামনে থাকে, নন মেটালটা পিছনে থাকে। কথাটা বুঝলাম জিনিসটা? আচ্ছা, তুমি যেটা জিজ্ঞাসা করলে যে স্যার এখানে ওই সিরিজটা কাজে আসবে না, আচ্ছা এবার বুঝলা তো এখানে ডাবল ডিসপ্লেসমেন্ট কেন, টা Ag এর জায়গায় আসছে, Ag টা N এর জায়গায় আসছে, তাই দুইবার। টা Ag এর জায়গায় এসে NaNO3 হয়ে গেল, আর Ag টা N এর জায়গায় এসে AgCl হয়ে গেল। দেখো আমি আমার ট্রিকটা শিখাই দিলাম, তোমার যেটা সুবিধা হবে মনে রাখার জন্য। হ্যাঁ হবে। হ্যাঁ করে দেব। কিন্তু তোমাকে ভ্যালেন্সি মাথায় রাখতে হবে, এখানে যেমন সিলভারের ভ্যালেন্সি 1, ক্লোরিনের ভ্যালেন্সি 1,
সোডিয়ামের ভ্যালেন্সি 1, NO3 এর ভ্যালেন্সি 1, তাই এখানে ভ্যালেন্সি নিয়ে কোনো ঝামেলা নেই, কিন্তু পরের গুলোতে ভ্যালেন্সি নিয়ে একটু ঝামেলা আছে। আচ্ছা, এবার ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনে দেখো, এই যে ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন কি ধরনের রিঅ্যাকশন? প্রেসিপিটেট ফর্মেশন হবে। দেখো এখানে হোয়াইট কালারের পিপিটি হচ্ছে, এই যে সিলভার ক্লোরাইডটা পিপিটি, সিলভার ক্লোরাইডটা হচ্ছে পিপিটি। স্যার এবার সিলভার ক্লোরাইডটা পিপিটি হলো, সোডিয়াম নাইট্রেটটা কেন পিপিটি হলো না? আমি কি করে মনে রাখবো কোনটা প্রেসিপিটেট? নতুন যেটা দুটা তৈরি করলাম ডাবল ডিসপ্লেসমেন্ট করে, তার মধ্যে কোনটা প্রেসিপিটেট হবে কোনটা প্রেসিপিটেট হবে না? যেটা এইবার দেখবা হচ্ছে নতুন যেগুলো তৈরি হলো, তাদের মধ্যে যেই মেটালটা লেস রিঅ্যাক্টিভ তার কম্পাউন্ডটা প্রেসিপিটেট হবে। তাহলে এখানে সিলভার আর সোডিয়াম দেখো সিরিজে, সিলভারটা কে এই দুটার মধ্যে লেস রিঅ্যাক্টিভ? কে? সিলভার। তাহলে যেটা লেস রিঅ্যাক্টিভের কম্পাউন্ডটা ওটার প্রেসিপিটেট তৈরি হয়, মনে থাকবে এবার? যেটা লেস, দুইটা মেটালের মধ্যে যেটা লেস রিঅ্যাক্টিভ মেটাল সেটার প্রেসিপিটেট তৈরি হবে, অন্যটার প্রেসিপিটেট হবে না। হ্যাঁ, এই প্রেসিপিটেটের কালার মনে রেখো, হোয়াইট, হোয়াইট প্রেসিপিটেট। হুম, সিলভার নাইট্রেট আর সোডিয়াম ক্লোরাইড, দেখি তো। স্লো কেন রে? সিলভার নাইট্রেট এন্ড সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাকশন, এই যে একটা শর্টস আছে, দেখো। এই যে NaCl, এই যে দেখো হোয়াইট কালারের, এটাকে যদি মানে কিছুক্ষণ আনডিস্টার্বড রাখা হয়, তাহলে এই যে AgCl টা নিচের দিকে মানে জমা হয়ে যাবে, ওটা প্রেসিপিটেট সবসময় সলিড হয়, বুঝতে পারলা? এটাও, এটা হচ্ছে একটা কেমিক্যাল রিঅ্যাকশন, ভালো এটা। আরো আছে, এই যে এখানে একটা কেমিক্যাল প্রেসিপিটেট ফর্মেশন, এটা আগে দেখিয়েছিলাম না? হ্যাঁ, সোডিয়াম আর ওয়াটার, এটা সোডিয়াম হাইলি রিঅ্যাক্টিভ, সোডিয়াম হাইলি রিঅ্যাক্টিভ না, যখন এই ওয়াটারের মধ্যে দিবা একবার সেই জ্বলবে, একদম সেই জ্বলে উঠবে। এটা কি করতেছে এটা? কি করে উড়ে বাপরে বাপ, এটা কি কেরোসিনের মধ্যে ডুবাই দিল? কারণ কেরোসিনের সাথে সোডিয়াম রিঅ্যাক্ট করে না, কিন্তু এই যে ওয়াটারের মধ্যে দিলে হবে আগুন ধরে যাবে। খুবই রিঅ্যাক্টিভ সোডিয়াম তো। আলহামদুলিল্লাহ। আমি কেমিক্যাল, কেমিক্যাল নিয়ে আমি একদম। আচ্ছা, এক্সাম্পল ওয়ানটা বুঝলাম, ডিসপ্লেসমেন্ট, ডাবল ডিসপ্লেসমেন্টের রিঅ্যাকশন। আর এখানে ওই যে ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের ডেফিনেশনে কি লেখা আছে, একটা জিনিস আমি হাইলাইট করছি, কি লেখা আছে? এক্সচেঞ্জ অফ আয়ন। এই যে এটার পজিটিভটা এটার নেগেটিভ, আর এটার পজিটিভটা এটার নেগেটিভ, এই যে এক্সচেঞ্জ অফ আয়ন হয়ে কিন্তু ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনটা হচ্ছে। তাই আয়নের এই যে এই রিঅ্যাকশনটাতে কি রকম আয়নের এক্সচেঞ্জ হচ্ছে ওটা এখানে একটু এক্সপ্লেন করা আছে, যেটা আমি বললাম ওই যে তোমার হচ্ছে কোথায় গেল, এজি, AgNO3, না AgNO3 ছিল না AgCl ছিল? হ্যাঁ, AgNO3, ওইটা AgNO3 আলাদা হয়ে Ag+NO3-, হ্যাঁ, আবার ওই দিক থেকে আহ NaCl আলাদা হয়ে Na+Cl-, এবার এর প্লাস ওর মাইনাসের সাথে এর প্লাস ওর মাইনাসের সাথে এক্সচেঞ্জ হয়ে এটা হবে, এটাই এক্সপ্লেন করা আছে, কোনো অসুবিধা নাই এখানে। নেক্সট চলে আসবে হচ্ছে এই যে এক্সপেরিমেন্ট 2, বেরিয়াম ক্লোরাইড সোডিয়াম সালফেট। কিছুই না, তুমি সোডিয়ামের জায়গায় বেরিয়াম নিয়ে চলে আসো, এর জায়গায় নিয়ে চলে আসো, হয়ে গেল।
না, আমি এখানে আর আয়ন দিয়ে আর এক্সপ্লেন করলাম না, জাস্ট ওটা তো হয়েই যাবে, আয়ন দিয়ে বুঝালাম। হুম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে Na2 আছে, এখানে Na আছে, এখানে Cl2 আছে, এখানে Cl আছে, এগুলা জিনিস ভ্যালেন্সি। সোডিয়াম আর ক্লোরিন যখন আসছে, সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়ামের ভ্যালেন্সি কত? 1, ক্লোরিনেরও ভ্যালেন্সি 1, তাই Na আর Cl হয়ে গেল NaCl। কিন্তু যদি বেরিয়াম আর ক্লোরিন একসাথে থাকে, বেরিয়ামের ভ্যালেন্সি কত? 2, ক্লোরিনের ভ্যালেন্সি 1, তাই এর ভ্যালেন্সি এর তলায়, এর ভ্যালেন্সি এর তলায়, তাই এটা BaCl2 হয়ে থাকবে। কিন্তু ক্লোরিন যখন সোডিয়াম, আবার Na2SO4, Na সোডিয়ামের ভ্যালেন্সি 1, SO4 এর ভ্যালেন্সি কত? 2, তাহলে এই যে Na2SO4, সোডিয়াম সালফেটের ভ্যালেন্সি চলে গেল সোডিয়ামের তলায়, Na2SO4। এই এই জন্য কেমিক্যাল রিঅ্যাকশনে মাস্টার তারাই করতে পারে যারা প্রত্যেকটা এলিমেন্ট আর র্যাডিক্যালের ভ্যালেন্সি গুলো যাদের মুখস্থ থাকে। এইটা যারা পারে তাদের মানে তাদের ক্লাস 10 এর কেমিক্যাল রিঅ্যাকশন তাদের কাছে জল ভাত। আমি বারবার করে বলছি ভ্যালেন্সি 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 লাগবেই। ওটার কিন্তু চারটা বইতে নিজেকে রাখতে হবে, ওটা ভালো একটা আর্ট পেপারে লিখে বা চার। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেবো। এবার চলে আসো হচ্ছে, ও এখানে প্রেসিপিটেটটা দেখে নাও কোথায় ছিল। বেরিয়াম সালফেটের হোয়াইট প্রেসিপিটেট, যে বেরিয়াম হচ্ছে সোডিয়ামের থেকে লেস রিঅ্যাক্টিভ, যেটা লেস রিঅ্যাক্টিভ ওটাই প্রেসিপিটেট হবে। তারপরে চলে আসা হচ্ছে precipitate reaction এর definition: any reaction in which an insoluble solid called precipitate is formed that separates from the solution is called precipitate solution। ঠিক আছে, এই যে যেমন সোডিয়াম সালফেট তার বেরিয়াম ক্লোরাইড যখনই দিয়ে দিলা, তখনই এই যে বেরিয়াম সালফেটের হোয়াইট প্রেসিপিটেট তৈরি হয়ে যাবে। চলে যাও, ইউ আর মোস্ট ওয়েলকাম টু গো। যার ইন্টারেস্ট নাই তাকে কি আমি জোর করে ধরে রাখতে পারবো? নেক্সট চলে আসো এক্সাম্পল 3, বেরিয়াম ক্লোরাইড কপার সালফেট, বেরিয়াম সালফেটের হোয়াইট প্রেসিপিটেট আর কপার সালফেট। কথা বলছো না এদিকে। এক্সাম্পল 4, কপার সালফেট আর হাইড্রোজেন সালফাইড। এই যে দেখো এইবার, এইবার এখানে কিন্তু একটু এটা একটু আলাদা। এখানে কপার হচ্ছে মেটাল, কিন্তু এখানে মেটাল কোথায়? হাইড্রোজেন আর সালফারের মধ্যে আবার কি মেটাল? 5 নম্বর রিঅ্যাকশনটাতে এই যে হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন কি মেটাল বা সালফার, সালফার কি মেটাল? দুটাই তো নন মেটাল। কিন্তু আমি তোমাদেরকে কি বললাম, হাইড্রোজেনের বিহেভিয়ারটা কার মতো? মেটালের মতো। তাই এক্সচেঞ্জটা কপার আর হাইড্রোজেনের মধ্যে করতে হবে। এবার বুঝতে পারলা? তাহলে হয়ে গেল তোমার কপার সালফাইড আর সালফিউরিক অ্যাসিড, H2SO4। বুঝলা জিনিসটা? তারপরে চলে আসো এক্সাম্পল 5। আচ্ছা এখানে প্রেসিপিটেট গুলোর কালার দেখো, কিন্তু ব্ল্যাক প্রেসিপিটেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখানে কিন্তু এই যে OH এর ভ্যালেন্সি 1, কিন্তু অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 3, তাই OH এর তলায় এখানে 3 আসবে। এগুলো জিনিস মনে রেখো। তারপরে হচ্ছে তোমার এক্সাম্পল 5 হলো এক্সাম্পল 6, তোমার লিড নাইট্রেট, এটা আগেও করেছি, পটাশিয়াম আয়োডাইড, লিড আয়োডাইডের ইয়েলো প্রেসিপিটেট আর পটাশিয়াম নাইট্রেট। এক্সাম্পল 7, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড আর ওয়াটার। এটাও ডাবল ডিসপ্লেসমেন্ট, কিন্তু এটাতে একটা জিনিস এক্সেপশন আছে, কি বলো? এই 7 নাম্বার কেমিক্যাল রিঅ্যাকশনে একটা এক্সেপশন, এটা এক্সেপশন কি এক্সেপশন বলো? এক্সেপশন মানে এই ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনটা আগের গুলোর থেকে আলাদা আছে, প্রেসিপিটেট নাই কিন্তু এখানে। সোডিয়াম ক্লোরাইড একটা লবণ, ওটা কোনো প্রেসিপিটেট না, আর ওয়াটার তো ওয়াটার। বুঝলা? এইটা কিন্তু সেই জন্য সব জিনিস একটু বারিকিসে দেখনা পড়েগা। Sample problem 1, what happens when dilute hydrochloric acid is added to iron fillings? Hydrochloric acid HCl with iron, Fe plus HCl। এবার Fe টা কি বলো?
মেটাল, আর HCl এর মধ্যে কে মেটাল? এইচটা মেটালের মতো, তাই মেটাল ধরে নিলাম। এবার আয়রন আর হাইড্রোজেনের মধ্যে কে বেশি রিঅ্যাক্টিভ? আয়রনটা বেশি রিঅ্যাক্টিভ, তাহলে আয়রন হাইড্রোজেনের জায়গায় চলে যাবে, হয়ে গেল FeCl2। কেন এফি? এফি কার সাথে লেগে গেল বলো, এফি কার সাথে লেগে গেল? ক্লোরিনের সাথে লেগে গেল। এফির ভ্যালেন্সি কত? 2, ক্লোরিনের ভ্যালেন্সি 1, তাই FeCl2 হবে। আর হাইড্রোজেন আলাদা আলাদা হয়ে গেল। এবার হাইড্রোজেন ডাই অ্যাটমিক, তাই H2 করে লিখতে হয় সব সময়। আর ব্যালেন্সিং করে দেওয়ার সময় HCl এর সামনে একটা 2 বসিয়ে হবে। বুঝে গেল জিনিসটা? তাহলে এটা কোন ধরনের রিঅ্যাকশন বলো? সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, কিন্তু এটা এখানে ডিসপ্লেসমেন্ট একবারই হচ্ছে, কোনো প্রেসিপিটেট ফর্মেশন হচ্ছে না। বুঝতে পারলা? শুধু আয়রনটা হাইড্রোজেনের জায়গায় চলে যাচ্ছে। দেখো আমি তোমাকে একটা জিনিস বলি, ডাবল ডিসপ্লেসমেন্ট আর ডাবল ডিসপ্লেসমেন্ট কিভাবে মানে চেনা যায়। ডিসপ্লেসমেন্টে একটা কম্পাউন্ড থাকবে, একটা এলিমেন্ট থাকবে, আর ডাবল ডিসপ্লেসমেন্টে দুটাই কম্পাউন্ড থাকবে। বুঝতে পারলা? এখানে যেমন দেখো, একটা কম্পাউন্ড, একটা এলিমেন্ট, এবি প্লাস সি। আর ডাবল ডিসপ্লেসমেন্টে এবি প্লাস সিডি। এই যে যেমন আগের গুলো দেখো, এই এই যে এই রিঅ্যাকট্যান্স দুটোকে দেখো, এটা কি এলিমেন্ট না কম্পাউন্ড? সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কম্পাউন্ড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এটাও কম্পাউন্ড। কম্পাউন্ড কম্পাউন্ড হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট, আর কম্পাউন্ড এলিমেন্ট হচ্ছে সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট। এটা দেখেই চেনার একটা উপায়। তাহলে হয়ে গেল স্যাম্পল প্রবলেম 2, যে হাইড্রোজেন গ্যাস এন্ড আয়রন ক্লোরাইড। ও, স্যাম্পল প্রবলেম 2, এই যে Fe2O3 প্লাস অ্যালুমিনিয়াম, the above reaction is an example of। এই যে কেন ডবল ডিসপ্লেসমেন্ট? এটা কম্পাউন্ড, এটা এলিমেন্ট, একা একা সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এটা এটা হচ্ছে শুধুমাত্র ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। তারপরে স্যাম্পল প্রবলেম 3, বেরিয়াম ক্লোরাইড। বেরিয়াম ক্লোরাইড মানে হচ্ছে তোমার BaCl2 প্লাস পটাশিয়াম সালফেট K2SO4, তাহলে তৈরি হচ্ছে বেরিয়াম সালফেট। সলিড মানে কি বলতো? এটা কি হয়ে গেল বলতো? প্রেসিপিটেট। এটাও কম্পাউন্ড, এটাও কম্পাউন্ড, দেখেই আমি চিনে গেলাম এটা ডাবল ডিসপ্লেসমেন্ট। বুঝলা? তাহলে রাইট দ্য ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন, এগুলোর ইকুয়েশন গুলো লিখতে বলেছে। BaC, তাহলে বেরিয়াম সালফেট তাহলে হয়ে গেল BaSO4 পটাশিয়াম ক্লোরাইড KCl। ব্যালেন্সিং করে দিতে হবে, ক্লোরিন দুটা, ক্লোরিন একটা, তাহলে এখানে 2, তাহলে পটাশিয়াম দুটো হলো, পটাশিয়াম দুটো আছে, SO4 একটা, SO4 একটা, বেরিয়াম একটা, বেরিয়াম একটা, হয়ে গেল। বুঝলাম? বাকিগুলো এগুলো সব দেখে নিবা, সলিউশন তো দেওয়াই আছে। স্যাম্পল প্রবলেম 4, বিলো আর গিভেন টু রিঅ্যাকশনস, একটা এটা একটা এটা, হুইচ ইজ কম্বিনেশন রিঅ্যাকশন এন্ড হুইচ ইজ ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। ভেরি ইজি। দুটা যখন একটা হয়ে যাচ্ছে কম্বাইন, তখন কম্বিনেশন, এটা কম্বিনেশন রিঅ্যাকশন। আর এখানে দেখো এটা কম্পাউন্ড, এটা কি? এটা কি কম্পাউন্ড না এলিমেন্ট? এলিমেন্ট, তাহলে কম্পাউন্ড এলিমেন্ট মানে সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন এটা হয়ে যাবে। বুঝতে পারলাম? দাঁড়াও একটা জিনিস বলি, মরো না, এখনই মরো না, মরতে উঠছে সব। এই ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনটাতে একটা স্পেশালিটি আছে, কি বলো? ডাবল কালার চেঞ্জ হচ্ছে না। ইয়েস না, এই ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনটাতে একটা স্পেশালিটি আছে, এটা অন্যান্য ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন থেকে আলাদা। বলো। আচ্ছা আমি একটা ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন দিয়ে বোঝাই। ধরো না NaCl প্লাস পটাশিয়াম, তাহলে হলো KCl প্লাস Na। এবার বলো এটার সাথে ওটা কম্পেয়ার করে বলো। ইয়েস, ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন আমি কি শিখালাম? হাইলি রিঅ্যাক্টিভ মেটাল
লেস রিঅ্যাক্টিভ মেটালকে ডিসপ্লেস করবে। এখানে ক্লোরিন কি মেটাল? এখানে পটাশিয়াম মেটাল, কিন্তু ক্লোরিন কি মেটাল? তাহলে এখানে ডিসপ্লেসমেন্টটা কার কার মধ্যে হচ্ছে? ক্লোরিন নন মেটাল, আর ব্রোমাইনও নন মেটাল, যেটা পরে আছে ওটা নন মেটাল। তার নন মেটালের মধ্যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তাহলে কি স্যার নন মেটালেরও রিঅ্যাক্টিভিটি সিরিজ হয়? হ্যাঁ হয়, কিন্তু তোমাদের সিলেবাসে নাই। সেটা মুখস্থ রাখতে হবে, এইটা মুখস্থ রাখতে হবে। এটা না না এটাই দিবে, দিলে এটাই দিবে, এর বাইরে দিবে না, যাও। এই সিলেক্ট দিছিল না হুম। और मैंने स्केयर सिलेक्ट क्लास 9 এর বইটা যে আমি আরেকটা মানুষ